নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিং যতো কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মনঃ সৃজাম্যহम्। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্ম রোড টু এনলাইটমেন্ট চ্যানেল স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দির এবং অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমাদের মন্দিরে গীতা পাঠ, মন্ত্র পাঠ এবং সনাতন শাস্ত্রের সার তত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে আমরা ইতিমধ্যে মন্ত্র পাঠ করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তবে সংক্ষিপ্ত ভাবে আমরা কিছু কথা এখানে তুলে ধরতে চাই। আমরা কিছু, এটা গীতার ক্লাস, এই ক্লাসে আজকে আমরা তত্ত্ব কথা নিয়ে আলোচনা করতেছি। দেহ, মন, ইন্দ্রিয়, জন্ম, মৃত্যু ইত্যাদি। আপনারা কিভাবে আমরা নিষ্কাম কর্মের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে এনে অনন্ত আনন্দময় জীবনের সন্ধান লাভ করতে পারি, সেটাই আলোচনার মূল বিষয়। এই সঙ্গে আমরা গীতার বিভিন্ন শ্লোক আলোচনা করব। আচ্ছা, আমরা গীতার যে শ্লোক যেগুলো আলোচনা করতেছি সেটা হলো যে গতকাল যে ভিডিওটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, সেই ভিডিওর কমেন্ট যেটা আর কি। গতকাল ভিডিওটার টাইটেলটা পড়ো তো, গতকাল ভিডিওর টাইটেলটা পড়ো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, গতকালের ভিডিও দেখো। গতকালের ভিডিওতে আমি এই মৃত্যুকে জয় করার কথা বলতেছি, অথচ আজকে আমি নিজে মূর্তি নিয়েছিলাম আজকে, জানো? হ্যাঁ, 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 আজকে আমি নিজে মূর্তি নিয়েছিলাম, জানো? এবং অসুস্থ হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে পড়ছিলাম। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট না। হ্যাঁ, আমি জিমে গেছি, জিমে গিয়া জিম টিম করে স্নান করে মানে সোনা রুমে গেছি, স্টিম রুমে গেছি। আম, আম, তারপর স্নান যখন করতেছি তখনই বুঝতে পারছি আমার খারাপ ফিল করতেছি। কারণ আছে, কারণ আমি দুদিন ধরে হ্যাঁ, তা আমি আমার এটাই, আমি জীবনে এই পর্যন্ত প্রায় মনে হয় 3 থেকে 5 বারের মতো অজ্ঞান হয়েছি আর কি আমার সারা জীবনে। হ্যাঁ, গত সময় অজ্ঞান হয়েছিলাম 2019 সালে, সেটা অন্য ঘটনা। এর আগে আমি স্কুল জীবনে অজ্ঞান হয়েছি, অসুস্থ হয়েছি, কিন্তু অজ্ঞান একেবারে কনসিয়াসনেস যেটা হারায় ফেলা, জ্ঞান হারায় ফেলছিলাম আর কি। তো কিভাবে হলো? কারণ আমি 2 দিন ধরে খাই নাই, 2 দিন ধরে খাই নাই, জল টল কিছুই খাই নাই, ডিহাইড্রেশন। আর শরীরটা তো আমার কিছুদিন ধরে খারাপ যাচ্ছে, তোমাদেরকে আমি বলছি, এতদিন বলে আসতেছি না? বলছি কি বলছি না? হ্যাঁ, এই কথা শোনো। আমি তো বলে আসছি যে আমার শরীর খারাপ, বিভিন্ন সমস্যা, যে আমি জিমে গেলেও আমি অনেক সময় মনে হতো যে জিম থেকে ফিরে আসতে পারবো কিনা। আপনারা বলছি যে জিমে গেলে জিম থেকে ফিরে আসতে পারবো কিনা, সেটারও কোনো গ্যারান্টি নেই। এই অসুস্থ শরীর নিয়ে আমি ফাইট দিছি। কারণ কি, আমার শরীরটা গত 3-4 বছর খারাপ হয়ে গেছে। খারাপ হতে হতে খারাপ হচ্ছিল বুঝতে পারিনি, কারণ আমি নেগলিজেন্স ছিল আমার মধ্যে। সেটা অন্য ঘটনা। যাই হোক, শরীর খারাপ হয়ে গেছে আস্তে আস্তে, আগের যে শরীরের স্ট্রাকচার কাঠামো নষ্ট হয়ে গেছে। তা যাক, আমি যে গত 2 মাস ধরে জিম করতেছি, মানে একেবারে জিমে গেছি যুদ্ধ করে মৃত্যুর সঙ্গে বলতে গেলে। কারণ আমি যে না করতাম জিমটা, তারপর রোগ ব্যাধি আমাকে এতদিনে একের খায় ফেলতো। আমার যেটা ঠান্ডার যে প্রবলেমটা, কিন্তু ঠান্ডার প্রবলেম সঙ্গে আমার ঘুমের প্রবলেম হয়েছে, ঘুমের বিভিন্ন সমস্যা। তো ঘুমটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তো ভাবলাম যে আহ, ইয়ে করি, উপবাস থাকলে ঘুম নিয়ন্ত্রণে আনা খুব ইজি হয়ে যায়। হয় ঘুম নিয়ন্ত্রণে, কিন্তু 4-5 দিন উপবাস থাকতে হবে। কিন্তু তারপর হঠাৎ করে চিন্তা করলাম যে না, উপবাস ভেঙে ফেলি। গীতাতে বলছে ভগবানের ভক্তের তো কষ্ট করতে হয় না, এই করতে হয় না, সেই করতে হয় না। আর উপবাসের সময় সবকিছু বন্ধ হয়ে যায়, কাজ কাম বয়ে থাকতে হয়, অত বেশি কাজ তো করা যায় না, জীবনটা অচল হয়ে যায়। এই কয়দিন আগে তো উপবাস করলাম প্রায় 7 দিনের মতো, এই 15 দিনও হয়নি, 7 দিনের মতো উপবাস করছি। তার সাথে জিমে গেছে যাওয়ার আগে ভুলটা হয়েছে কি, আমি উপবাসটা ভাঙছি, ওই প্রোটিন পাউডার খাইছি। এগুলা সিনথেসাইজ ফুড, ওই পাউডারটাই ক্ষতি করছিল বেশি, ওই স্টোমাকে কি হজম হচ্ছিল না। কারণ যখন উপবাস থাকা হয় তখন সাধারণত সফট খাবার খাইতে হয়, সফট খাবার, হালকা খাবার। কিন্তু ওটা তো হেভি ডিউটি এবং সিনথেসাইজ জিনিস, বিভিন্ন কেমিক্যাল দেওয়া আছে। ওটা একটা কারণ। তো গত 2 দিন জল টল করা হয় নাই,
হ্যাঁ, একটা সোনারুমে গিয়ে ঘামছি, এমনি শরীরে জল নাই। সবকিছু মিলে আর কি, হ্যাঁ, তার ঘুম হয় নাই, রাত্রে ভালো ঘুমের সমস্যা তো বলতেছি। সবকিছু মিলে তা আমি আমি কিন্তু আহ, স্নান করার পরেই আমি বুঝে ফেলছি যে আমার শরীর খারাপ। তাহলে যাক, আমি জানি যে আমি অজ্ঞান হয়ে যাবো। আমি কোনো রকমে লকারের কাছে আসছি। আমার একটা কনসার্ন ছিল যে জিম বন্ধ হয় ৩টার সময়, মানে বিল্ডিং ভ্যাকেট করতে হবে। ৩টার সময় জিম বন্ধ হয়ে যায়, সবাই বাইরে যেতে হবে বিল্ডিং থেকে। আর ওই তখনই ৩টার মতোই বাজে গেছে, ৩টার মতোই বাজে গেছে। তা আমি এসে লকার খুলে তাড়াহুড়া করে প্যান্ট ট্যান্ট পরে বাইরে মুখ, তা লকার খুলছি, লকার তালা খুলে আমি হয়তো প্যান্টটা হয়তো বাইর করছি, প্যান্টটা বাইর করছি, কিন্তু চেয়ারে বসে উঠছে, আর আমার কোনো জ্ঞান ছিল না। আর তারপরে যে কি হয়েছে, কতক্ষণ অজ্ঞান ছিলাম, ৫ মিনিট ৭ মিনিট ১০ মিনিট হয়তো অজ্ঞান ছিলাম। তো লোকজন পরে আমার এসে আহ, ঢাকায় মানে ঢাকাইতেছে, এই ওঠ ওঠ, ওয়েক আপ ওয়েক আপ, দিস দ্যাট দ্যাট। তারপর ওরা আমার জল নিয়ে এসে মাথায় জল ঢালতেছে। আমাদের দেশে যেমন অজ্ঞান হলে জল ঢালে, ওরা মাথায় জল ঢালতেছে, আমার মাথায় জল ঢালতেছে, জল খাইতে দেন, এই করো সেই করো। তারপর ওরা পুলিশ কল করতেছে, অ্যাম্বুলেন্স কল করতেছে, একেবারে। হ্যাঁ, আমেরিকা তো অ্যাম্বুলেন্স কলই করে ফেলছে, অ্যাম্বুলেন্স চলে আসবে। আমি যখনই দেখছি যে আমার জ্ঞান ফিরে পাইছি, আমি অসুস্থ তখনও, জ্ঞান ফেরা পাই, ওরা কাছে ডোন্ট, ওরা বলে ওই কাপ। আমি জানি যে অজ্ঞান হলে কোনো ইয়ে নাই, কিন্তু আমার কথা যেটা বলতে ভুলে গেছি, যখন আমার শরীরটা খারাপ লাগছে, একটা কথা শুধু মনে করছি, যে ভয় আসছিল যে আমি মরে যাবো কিনা। মৃত্যু, আত্মা তো বাইরে যেতে পারে, কারণ কেমন কেমন লাগতেছিল যে আমার মনে হয় মৃত্যু হয়তো এসে গেছে, হতে পারে মৃত্যু তো জানান না। তখন একটা কথা মনে পড়ছে যে ভয় আমি করিনি, যে যার জন্ম হয়েছে তার মৃত্যু মৃত্যু, এটা তো গীতা বলছে মৃত্যু কেউ এড়াইতে পারে না, এখানে কিসের আমার। ওইটা ভাবার পরে কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছি, এটা এই ভাবটা আসার পরেই, ও গাড়ি অ্যাক্সিডেন্ট হতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সে সময় ভাবছিলাম যে ভগবানের ভক্ত নেই, বিনাশ নেই। তা আজকে একটা ভয় আসতেছিল, একটা কেমন জানি কিসের জন্য। তারপরে না, ভয় কিসের। তা দেখ, ওরা যখন আসলো, ওরা অ্যাম্বুলেন্স কল করবে, পুলিশ কল করবে, আহ, কারণ পুলিশ আমি প্যান্ট পইরা ঝটকা মেরে হতে পলাইছি। আমি বলছি না, আমি নট গোয়িং টু হসপিটাল। কারণ হসপিটাল নিয়ে গেলে তো আমার বাইরে দিব না, অন্তত ২-৩ দিনের জন্য বাইরে দিব না, এখানে বিড়ালগুলো না খায় থাকবে। আর আমি হসপিটাল পছন্দ করি না। তা আমি তারপর এই বাইরে এত রোদ, প্রচন্ড গরম আজকে, সেই গরমের মধ্যে, রোদের মধ্যে ১.৫ মাইল রাস্তা হাইটে আসছি বাসায়। ঝিমাইতে ঝিমাইতে এসে গেছি, হাইটে চলে আসি। তারপর আইসা বাসায় রেস্ট নিলাম কিছুক্ষণ। হ্যাঁ, রেস্ট নিলাম। তারপরে আমি জানি আমার পেটটা খাওয়াই, ওই ঘুম ধরে আছে, খাবারটা, ওই খাবারটা হজম হয় নাই। আর মাথাটা একটু ভারী ভারী ইয়া। কিন্তু আমি ভগবান দিলে পরে আবার কালকে জিমে যাবো। ওরা যদি বদান না করে, আমার যদি বন্ধ করে দেয় না তুমি, কারণ ওরা চাইছিল আমি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাই। কারণ আমার যদি কিছু হইতো, তাহলে ওদেরকে দায়ী করতো গভর্নমেন্ট, ওদেরকে, যে একটা লোক তোমার প্রপার্টিতে এসে মরে যেতেছে, তুমি কোনো অ্যাম্বুলেন্স নিলে না, হসপিটাল নিলে না কেন, ইউ আর রেসপন্সিবল। এই দেশে আইন আছে তো, ওরা আইনের, তাদের লোকগুলো ভালো, ওই হিসেবে ওরা আমাকে বাঁচানোর চেষ্টা করছে। তবে ওরা ওই যে ওই কাপ, আমি এটা একটু, আমি মনে করি যে আমি যখন অসুস্থ হয়েছি, আমি রেস্ট নিলে পরে আমি রিকভার করবো আমার বডি। আমার বডি মনে করো, আহ, আহ, আমি ওখান থেকে বাইরের পরেও আমি অসুস্থ ছিলাম, বেশ অসুস্থ ছিলাম। আবার রাস্তার মধ্যে মনে হচ্ছিল আবার পাস আউট করি কিনা, আবার অজ্ঞান হয়ে পড়ি কিনা। হ্যাঁ, তারপর আমি হাইটে চলে আসছি বাসায় এসে। তো এখন অজ্ঞান টজ্ঞান আর কোনো বিয়ে নেই, কিন্তু শরীর এখনো অসুস্থ আছে এখনো, হ্যাঁ। তারপর আমি ব্যায়াম ট্যায়াম একটু করলাম, যদি আমি অসুস্থ ছিলাম, যদি আমি অজ্ঞান হয়ে পড়ছি, কিন্তু জ্ঞান ফিরে এসে আমি কিন্তু ভিজুয়ালাইজ করতেছি, এটা কোনো ব্যাপার না আমার জন্য। উইদিন কাপল অফ ডেজ আমি আবার ওয়েট পুশ করবো, আবার দৌড়াবো। আমি, আমার মধ্যে কোনো ভয় নেই। আর আমি মনে করি হসপিটাল মানে ঝামেলা, গেলে পরে এটা টেস্ট করবে, ওটা টেস্ট করবে, পরে বিল পাঠিয়ে দিবে, এই ঝামেলা, ঝামেলা মুক্ত জীবন। তো কেন কথাগুলো বলি, যে আমার জীবনে একটা টার্নিং পয়েন্টও এখন, হ্যাঁ, বিভিন্ন প্রেশার টেশার আছে, বিভিন্ন কারণে স্ট্রেস, মানসিক ইয়া। আমি নিজের জন্য তো, আমি নিজের ব্যক্তিগত জীবনের জন্য আমার কোনো স্ট্রেস নেই, কিন্তু অন্যদের সমস্যা নিয়ে ভাবি, অন্যদের, এগুলোর জন্য অনেক, কারণ ওরা তো আমার উপদেশ মতো চলে না, এগুলো এইসব কারণে আমার হেলথটা নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, বিভিন্ন কারণে। তো গীতার জ্ঞানকে আমি ১০০ ভাগ পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারি, সেটা একটা শব্দের জন্য, সেটা মমত্ব শূন্য। মমত্ব শূন্য হতে পারেনি আমি। আমি এরকম বলছি তোমাদেরকে, আমি অন্যের দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলো নিয়ে মাথা কামাই খুব, আমি খুব সময় ব্যয় করি ওদেরকে নিয়ে চিন্তা করে। কিন্তু ওদেরকে অনেক পথ দেখাইছি। এই যে দেখো, আমি অসুস্থ শরীরেও আমি কিন্তু একটা ট্যাক্সি নিয়ে বাসা আসলাম না। হুম, আমি এইভাবে জীবনযাপন করি। হ্যাঁ, কিন্তু ভগবান দিলে গীতায় বলছে যে আমার কথা মতো চলো, তাহলে তুমি দুর্গম পথ পার হতে পারবে। আমি মনে করি হসপিটালে যাওয়া মানে একটা পা কবরে দিয়ে দেওয়া, মৃত্যু। ওইসব জিনিসের ওরা এটা টেস্ট করবে, এই রোগের সমস্যা আছে, এইটা করতে হবে, এই অ্যাপয়েন্টমেন্ট,
এই এত বিল, এই এত সমস্যা, এই এটা, ওরা মাথা টাথা খায় ফেলে, ওগুলো কিচ্ছু নাই। আমি ভগবান দিলে পারে, আমি মনে করি ভগবানের আশীর্বাদে উইদিন উইদিন 7 ডেজ, 5-7 দিনের মধ্যে আমি অমৃতময় জীবন যাপন করব। সব সমস্যা আছে, এই ঘুমটা কন্ট্রোলে আনতে পারলে আর কিছু ইয়ে করে, হ্যাঁ, দৌড়াবো, ইয়ে করবো, ওয়েট লিফট করবো। আমার এখনই আজকে আজকে অলরেডি এই সন্ধ্যাবেলায় বুক ডাউন করলাম, তারপরে এখনই এক্সারসাইজ করতেছি, এখনই এক্সারসাইজ করতেছি, এই যে হাত পা নড়াই দিছি। কথা বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, কেন কথা হলো কি, যে গীতার কথা যেটা গীতায় গতকাল বলছে মনকে শক্ত রাখা। আমি তো দুর্বল প্রকৃতির মানুষ নই, আমি দুর্বল প্রকৃতির মানুষ নই। ওরা আমি আমি অজ্ঞান হয়ে গেছি, ওরা অ্যাম্বুলেন্স কল করতেছে, ওরা কিন্তু আমার আটকে ফেলতে পারতো। আমি ঝটকা মাইরা প্যান্ট পরে একেবারে, আমার জুতো পরিনি, জুতো টুতো সব ব্যাগের মধ্যে ঢুকে, একটা ব্যাগ ছিল, বড় ঢুকে দৌড় মধ্যে বেরিয়েছি, কিছু তো, হ্যাঁ। কিন্তু কেন কেন কথা বলি, আমি মনে করি যে আমাদেরকে মনের যদি শক্তি থাকে, আমরা বিভিন্ন বাধা বিপত্তি অতি সহজে অতিক্রম করতে পারি। হ্যাঁ, আমি তোমাদের জন্য স্কুল খুলছি, আমি বলছি তো গতকাল, যে আমার জীবনে এমন সময় গেছে যে আমি মৃত্যুতে বিশ্বাস করতাম না, যে আমি এত সুস্থ, এত ভালো লাগে। এবং এটা যে কোনো সময় আমার, আমি যেটা যোগ প্রাপ্ত, আমি প্রায় যোগ প্রাপ্ত হয়েছি, কিন্তু সেই যোগটা পার্মানেন্ট হয়নি। মানে যখন পেয়ে যাই সবকিছু, আমি খুব আনন্দে থাকি। হুম, আমি চেষ্টা করতেছি আবারও আমার জীবনে ডিসিপ্লিন নিয়ে আসার জন্য। এবং আমার কথা, আমি স্কুলটা খুলছি। হুম, মনে রাখবা যে আমরা যখন ন্যাচারাল হতে কিওর করতে যাবো আমাদের জীবনটাকে, মানে আমাদের রোগ ব্যাধিকে, মনের ভিতর ভয় আসবে যে আমি ডাক্তারকে চাচ্ছি না, এই আমাদের কি যে হয়, ও আমি মইরা যাই। ভয় দূর করো, গীতা বলছে ভয় শূন্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, মৃত্যুকে কেউ এড়াতে পারে না। আর মৃত্যু এমন কোনো জিনিস না যে মৃত্যু হলে তুমি, হ্যাঁ, মৃত্যু দেখো, আমি যে অজ্ঞান হয়েছি, আমার আত্মা দেহের মধ্যেই ছিল, অবশ্যই আমি অজ্ঞান হয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে খুব সুন্দর ঘুম হচ্ছে, আমি ঘুমন্ত ছিলাম আর কি, খুব ভালো রিল্যাক্স। ওরা যখন না ডেকে তুলতো, আমি যখন আরো আরো 1 ঘন্টার মতো অজ্ঞান থাকতে পারতাম, 2 ঘন্টা, আর ঘুমটা খুব ভালো হয়ে যেত, একটা বডিটা, আমি জানি এটা বডি রিকভার করতেছে, কিন্তু ওদের ফিলোসফি একটু আলাদা। দেখ, ওরা কোনো আমি ভুল হতে চাই না, ওরা ওরা চায় অ্যালার্ট থাকতে। ওরা চায় ভাই, চোখ খোল, চোখ খোল, চোখ খোল, আমার দিকে তাকা, আমার দিকে তাকাও। কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু রিল্যাক্স করতে, একটু রেস্ট নিতে, একটু ঘুমাইতে। যাই হোক, গীতার জ্ঞানকে আমি প্রয়োগ করি, এবং জীবনের যে বাধা বিপত্তি, যে সমস্যা, সেই গীতার জ্ঞানকে প্রয়োগ করেই অতিক্রম করব। গীতায় বলছে, হে অর্জুন, মৃত্যু সময় আমাকে যে যে স্মরণ করতে গেতে দেহ ত্যাগ করে, সে আমার ভাবেই প্রাপ্ত হয়। সেই জন্য সবসময় কৃষ্ণকে স্মরণ করা, ভগবানকে স্মরণ করা, ভগবানের বাণীকে স্মরণ করা। কি কথা বুঝতে পারতেছো? হুম, হ্যাঁ। এই তোমাদের সঙ্গে এটা করেই আমি একটু পরেই বিড়ালের খাবার দিতে যাবো, রাত্রে বিড়ালের খাবার খাওয়া আসবো। বিড়ালের না খেয়ে থাকে, ওদের কষ্ট হবে, আমার অত কষ্ট বেশি না, আমি ইয়ে না। হ্যাঁ, তা আজকে আলোচনা যেটা আমরা করছিলাম, যে কমেন্ট গুলা, আমরা কমেন্ট গুলো নিয়ে আলোচনা করছি। আমি সে কমেন্ট তোমাদের দিয়ে দিছি, যে আমাদের দেহের ভিতর কি থাকে, সূক্ষ্ম দেহ, তাই না? এটা স্থূল দেহ, আমাদের স্থূল দেহটা কি দিয়ে তৈরি বলতো? স্থূল দেহটা, সেটা স্থূল দেহ না, সেটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহটা কি দিয়ে তৈরি? মন বুদ্ধি অহংকার দিয়ে সূক্ষ্ম দেহ তৈরি। স্থূল দেহটা কি দিয়ে তৈরি? আচ্ছা, এই যে তোমার ডাইজেস্ট করতে পারো না, হ্যাঁ, আর ওগুলো তো ইন্দ্রিয়। এই জন্য তো বলি তোমাদেরকে, ওগুলো তো ইন্দ্রিয়। আর এই স্থূল দেহটা কি দিয়ে, দেহ কি দিয়ে, কি পঞ্চভূত দিয়ে তৈরি, কি 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 পঞ্চভূত? ওটা পঞ্চভূত, ওটাকে পঞ্চভূত বলে। আমি তো বললাম যে দেখো, আমাদের ভারতীয়রা এত নিচে নেমে গেছে, তাদের পঞ্চভূতটা কি? মাটি, জল, হ্যাঁ, মাটি, এসো না, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। আমরা যেমন ওই যে আমরা মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহ বলি। আবার মনে রাখবা যে এই যে এটা লাইনে, এদেরকে যে সাজাও সিরিয়ালি, মাটি হইলো সব থেকে স্থূল, মাটির থেকে সূক্ষ্ম হইলো জল। কারণ জল মাটি ভেদ করে যায়, মাটি জল ভেদ করে না। মানে জল মাটি ভেদ করে যাবে, সূক্ষ্ম।
জলের থেকে সূক্ষ্ম হলো আগুন, আগুনের থেকে সূক্ষ্ম হলো বায়ু, বায়ুর থেকে সূক্ষ্ম হলো আকাশ, আকাশের থেকে সূক্ষ্ম হলো মন, মনের থেকে সূক্ষ্ম হলো বুদ্ধি, বুদ্ধির থেকে সূক্ষ্ম হলো অহংকার। কি কথা বুঝতে পারছো? অহংকার। তো এই যে হায়ারার্কিটা দিলাম, এর অর্থটা হলো তুমি যদি উপর থেকে জিনিসকে কন্ট্রোল করতে পারো, তো নিচের গুলো জিনিসগুলো অবশ্যই অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে আসে। আমাদের অহংকারটা, যদি অহংকারকে বলা হচ্ছে ভাবে, কিন্তু আমরা শুরু করি বুদ্ধি দিয়া, আমাদের নিষ্কাম কর্মতে বুদ্ধি দিয়া। আমরা যদি নিজের বুদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তো বুদ্ধির মাধ্যমে মন নিয়ন্ত্রণ হবে, আর মনের মাধ্যমে আমাদের স্থূল দেহ যেগুলো আছে পঞ্চভূত, হ্যাঁ, এই কথাগুলো শোনার চেষ্টা করো, সেটা আপনা আপনি নিয়ন্ত্রণে আসবে। যখন কিনা যোগীরা যে যারা ধ্যান প্রাণায়াম করে, তারা প্রাণায়াম করে মানে বায়ুকে নিয়ন্ত্রণ করে, বায়ুর মাধ্যমে নিচের যে অন্যান্য তিনটা এলিমেন্ট আছে, অগ্নি শুদ্ধি, জল শুদ্ধি এবং ভূত শুদ্ধি করে মানে মাটি। এখন আমাকে অনেকে বলবে যে আমি যেমন ঠিক মতো যোগ সাধনা করছি, আমার এখন ইদানিং যেটা সেটা ফল করছে কয়েক বছর ধরে, কিন্তু আমি প্রথম দিকেই ভালো সাধনা করছি। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, যে আমি ঠিক মতো নিষ্কাম কর্মযোগের যে বুদ্ধি, আমার বুদ্ধিকে শার্পেন করতে পারি, বুদ্ধির মাধ্যমেই বুদ্ধির মাধ্যমেই আমি আমার শরীরকে সুস্থ রাখতে পারি। যেমন আজকে যখন যা বিপদ হইলে তোর, সাধারণ মানুষকে অজ্ঞান হইলে অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটাল নিয়ে তুমি বলবো না আমার হসপিটালে নাও না, নাও না, হ্যাঁ, আমি অসুস্থ অবস্থায় ওখান থেকে দরকার হলে পুলিশের ফাইট দিয়ে চলে যেতাম। কারণ কি এটা কেন করলাম? ওই যে গীতা বলছে রাজসিক সুখ, যেটা প্রথমে সুখকর পরে হলো দুঃখ যন্ত্রণা নিয়ে আসে, বলছে না? হ্যাঁ? তুমি হসপিটালে যাবে, হ্যাঁ তোমার একটু আরাম টারাম করলো, এটা সেটা ডাক্তার দেখালো, ওই করলো, প্রেশার মাপলো, ওই মাপলো, পরে তো ঝামেলা, তো পরে বুঝো ঝামেলা। আমি তো ঝামেলাটা আমার পছন্দ করি না। এবং ভগবান দিলে কি, আমি তো মরে গেছি, তোমাদের আমি যে না বলতাম আমি যাকে আজকে অসুস্থ হয়েছি, তোমরা বুঝতে পারতাম, আমার কথাবার্তা বুঝতে পারতাম? বুঝতেই পারতাম না। বুঝতে, এটা একটা ক্লাস দেখেছি, যেহেতু গীতার ক্লাস সেজন্য আমি বললাম। আমি আমার জীবনে বড় হয়েছি, আমার জীবনের সমস্যা আমি কখনো কখনো কাউকে বলতাম না, কোনো দিনও না, প্রয়োজনও মনে করি না, কোনো দিনও না। আই ক্যান সলভ ইট মাই সেলফ। সারা জীবন আমার যে কোনো সমস্যা আমি একাই হ্যান্ডেল করি, একাই, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, আমি সাধারণত বলি না, কারণ বললে হয় কি আরো ক্ষতি বেশি হয়, কারণ মনের ভিতর সমস্যাটা জেগে থাকলো। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, এই তো আমি এখন বিড়ালে খাবার দিতে যাব, কেন যাব? আমি তো ভাবি যে না, আমি তো আজকে অসুস্থ হয়েছি, বাইরে গেলে যদি আবার অসুস্থ হয়ে পড়ি, অজ্ঞান হয়ে পড়ি, এটা হয়, তো মনের ভিতরে যে দুর্বলতা, তো দুর্বলতাকে আমি কাল্টিভেট করলাম, জাগ্রত করে রাখলাম। কি কথা, তাই কি তাই না? ওটা ধরে রাখলাম, ওটা একটা শত্রু, সেই শত্রুটা আমার, ময়লাটা আমার ভিতরে থেকে গেল। কিন্তু আমি যখন খাবারটা দিতে যাবো, হ্যাঁ রিস্ক আছে, আমি অসুস্থ হইতে পারি, কিছু একটা হইতে পারে, তার জিনিসপত্র গুলো টেনে নিয়ে যাবো, আমার শরীরটা একটু অসুস্থ দুর্বল অবস্থায় আছে, এখন অসুস্থ অবস্থায় বলা তো যায় না। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আমি যে দিয়ে আসলাম, আমি জয়লাভ করে ফেললাম, শক্তিকে ডিফিট দিলাম। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, কথা ঠিক। হ্যাঁ, তার মধ্যে মন আর বুদ্ধি, মন আমার বুদ্ধিটা যে ঠিক থাকে, মনটাকে শুদ্ধ করে চিত্ত শুদ্ধ রাখতে পারি, শরীর, এই যে শরীর যেটা সুস্থ হবেই। একটু বিষের মতো লাগবে তখন তোমাদের, আমরা যখন এটাকে আমাদের শরীরটাকে একটা সাগরের মতো তুলনা করতে পারো, শরীরটাকে, মানে শরীরের ভিতরে মন্থন হচ্ছে, মন্থন করতে গেলে অনেক সময় বিষ আসে, বিষাক্ত হইতে পারে, কিন্তু তুমি ঠিক মতো জিনিসটা হ্যান্ডেল করতে শেখো, তারপর অমৃত আসবে। আমি আমার শরীর দিয়া অমৃত জীবনে একবার দুইবার না, হাজার হাজার বার অনুভব করছি, হাজার হাজার বার। এই যে মানুষ ড্রাগ করে, ড্রাগ করে না, ড্রাগ করে টাল হয়ে পড়ে থাকে, আমেরিকা। আমি অনেক নিষ্কাম কর্ম করছি, এই গীতা, কখনো কখনো আমার এমন হয়েছে যে আমার মানে ঘুম থেকে ওঠা আনন্দ, সারাদিন আনন্দ, হ্যাঁ, হ্যাঁ, দিনের পর দিন চলতেইছে, 4 দিন 5 দিন 7 দিন, মানুষ যখন ধ্যান করলে যে ধ্যানের সময় সমাধিস্থ যে আনন্দ, সেরকম আনন্দ অনুভব করতাম, সব সময় আনন্দের মধ্যে থাকতাম। মানে এখনো এখনো যদি আমি অসুস্থ থাকি, এখনো আমি আনন্দ আছি। এই যে আমি আজকে আমি অসুস্থ হয়েছি, আমার মনের মধ্যে 99.99% অপটিমিজম অ্যাবাউট লাইফ, যে আমি আমার জীবনের সব বাধাকে অতিক্রম করবো, জীবনকে একদম সুন্দর করে গড়ে তুলবো, এভরিথিং। আমি এখন যে মাঝে একটু সমস্যা যেটা হয়েছে কিছুদিন ধরে, আমি রিবিল্ড করতেছি, পুনরায় গঠন করতেছি।
আমি আশাবাদী, আই এম হোপফুল, আই এম অপটিমিস্টিক। হ্যাঁ, আমার যেরকম সমস্যা, পৃথিবীর অধিকাংশ মানুষের ডাক্তার, মেডিকেল হেল্প নিবে, আমি মনে করি কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। শরীরের ভিতরে আমি বলছি বলছি যে অনন্ত শক্তি বিদ্যমান শরীরের ভিতর, অনন্ত শক্তি, স্বয়ং ভগবান ঈশ্বর এই শরীরের মধ্যে বাস করে। সেই শক্তি শরণাপন্ন না হইয়া আমরা আমাদের আধুনিক বিজ্ঞান যতই বলুন কেন, মেডিকেল সায়েন্স, এটা এখনো পিছায় আছে, এখনো অনেক পিছানো। তা আমাদের বুদ্ধির মাধ্যমে আমি আমার দেহকে সুস্থ করতে পারি। আমি এর আগে আমি আমি গত 20 বছরে অনেকবার অসুস্থ, ডাক্তার কাছে যাইনি, 25 বছরের উপরে আমি ডাক্তার কাছে যাই না, কিন্তু আমি অসুস্থ হয়েছি। কিন্তু আমার মনে পড়ে যে কিছু কিছু অসুস্থতা সামান্য মনের ভাবের পরিবর্তনে, ভাব আনার জন্য সেটা সেটা সংশোধন হয়ে যায়, রাতারাতি ওষুধ পালায় যায়। বড় 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 মানে মানে এমনও যে অসুস্থ যে আমি হয়তো ইমার্জেন্সি যাওয়া উচিত ছিল, মেডিকেল হেল্প দরকার, এমনি চলে গেছে সকালে ঘুম থেকে কি পরে। যেমন আমার মাথাটার মধ্যে যেমন আজকে ভিতরে কিছু সমস্যা, মনে হয় কিছু একটা আটকে আছে, ময়লা টয়লা কেমন জানি লাগতেছে, গার্বেজের মতো। হ্যাঁ, মানে যে মাথার মধ্যে কোনো গার্বেজ ঢুকে আছে, আনক্লিন, এই জন্য একটু মাথা ভারী হয়ে আছে, অসুস্থ লাগতেছে। কিন্তু আমি জানি এই যে আমার মন একসময় বলবে যে আমি এই জিনিসটা, কাজটা ভুল করছিলাম কি, এই ভাবের জন্য, এই জিনিস ভুলের জন্য, তখন ওইটাকে আমি যখন রেকটিফাই করবো, মডিফাই করবো, এটা আসবেই একদিন, 2 দিন, 3 দিন পরে আমার মনের ভিতর। হ্যাঁ, যে এটা কোথায়, এই কি কারণে ওটা হইলো, কি ভাবছিলাম, কি করছিলাম, সেটা একটা সামান্য চেঞ্জের জন্য দেখা যায় সুস্থ হয়ে যাবে ইমিডিয়েটলি, সে রোগটা চলে যাবে, চলে যাবেই। যেমন পেটে, যেমন আজকে পেটের সমস্যা হয়েছে, যেমন পেটটা এখনো ঘুম ধরা। তা আমার শুধু একটাই মনে হচ্ছিল আমি একটু কমলা লেবু খাই, অরেঞ্জ খাই। কিন্তু বাসায় তো মানে আমি আমি আসার পথে আজকে শপিং করার কথা ছিল, শপিং ব্যাগ নিয়ে গেছি, গ্রোসারি করে নিয়ে আসবো, কিন্তু তো অসুস্থ অবস্থায় যাওয়া যায় না শপিং করতে, তাই না? যেখানে আমার তারপরে তো বাসায় এসে 3টে কমলা ছিল, আমি কমলা একটা খাওয়ার পরেই ভালো লাগা শুরু করলো। দ্বিতীয়টা খাইছি, শুধু মনে হচ্ছিল 12-14টা কমলা এনে খাইতাম, মানে পেট ভরে যে কমলাটা খাইতাম, আমার পেটের মধ্যে যে সমস্যাটা হয়েছে জোর করে ঠাস ঠাস দিয়ে নামা দিত সমস্যাটা। সে কমলাগুলো আনা হইলো না, গ্রোসারি স্টোরে যাওয়ার কথা ছিল, যাইনি। 12টা কমলা খেলেই একেবারে পেট সুস্থ হয়ে যাবে, 10-12টা। হ্যাঁ, কারণ ওর ভিতরে যে জিনিসটা খাওয়ার পরে ওই যে মাছ, একটা মানে হয়ে প্রোটিন খেয়েছি, কিন্তু প্রোটিনের মধ্যে বিভিন্ন কেমিক্যাল দিছে তারা, সেটা বডি বিল্ডারের জন্য। কিন্তু আমি তো অসুস্থ, আমি আমি তো ফাস্টিং করছি, আমার ওটা জিনিস খাওয়া ঠিক হয়নি জিনিসটা। ওটা সুস্থ শরীরে যখন হ্যাঁ, হ্যাঁ, আমার স্টোমাক ফাংশন করতেছে, যখন ফাস্টিং করার পর হয় কি, যে তোমার স্টোমাক দুর্বল হয়ে যায়, কারণ তুমি কিন্তু ইউজ করো নাই, 2 দিন তাকে রেস্ট দিছো, তাকে আবার জায়গায় তুলতে হবে, তাই না? একটা হেভি ডিউটি স্টাফ, ভারী জিনিস খাওয়াইছে, এই জন্য স্টোমাকটা নিতে পারেনি, সেটা একটা কারণ। সোনা রুমে গিয়া গা ঘামাইছি, আমি জল খাইনি 2 দিন ধরে, নির্জলা উপবাস, শরীরের মধ্যে জল কম, তা আরো জল বাইর করে দিছি। হ্যাঁ, ওটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সবকিছু মিলা তার ঘুমের সমস্যা বিভিন্ন কারণে, হ্যাঁ, তা হয়েছে। তা এগুলাকে আই ক্যান হ্যান্ডেল অল দিস প্রবলেম, এগুলো অল আই ক্যান হ্যান্ডেল ইট। আমার কথা হলো, তোমরা যে গীতা এখানে শুনতে আসো, পড়তে আসো, এই যে তোমাদেরকে এই উদাহরণগুলো দেই, মানুষের ধারণা থাকবে যে তুমি ঈশ্বর সাধনা করছো, তুমি তার কাছে যাবা, যার কোনো সমস্যা নেই, সে একেবারে আকাশ দিয়ে উঠতেছে, সে তোমার হাত দিলে পরে একেবারে রোগ সেরে গেল। না, তুমি কিছু শিখতে পারবে না তার কাছ থেকে। আমি যে সমস্যার মধ্যে পড়ি, আমি অনেক সময়, অনেক 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 সময় আহ আমি বিভিন্ন সমস্যায় পড়ি, এবং বেশি করে ভালো করে পড়ি। আমি এটা মনে করি, বা আমার মধ্যে ভাবটা আসে, ঈশ্বরই বলে যে আমাকে এগুলো শিখতে হচ্ছে এই কারণে, যেন মানুষকে যেন আমি শিখাতে পারি। এইসব সিচুয়েশনে পড়ে আমি নিজে নিজে শিখা অন্যকে কিভাবে শিখাইতে হয়, এগুলো শিখা, এই জন্যই এগুলো বেশি হয় আমার এগুলো। এই যে কোনো গতকালের, হ্যাঁ, তা যাক, আমরা যে ভিডিওটা গতকাল তৈরি করছি, এটা শুনছো তোমরা? কে কে শুনছে? তুমি কৃষ্ণাদি অবশ্যই কিছুটা শুনছে, কি কথা ঠিক? আচ্ছা, তুমি শুনছো, আচ্ছা তুমি শুনছো, আচ্ছা ভালো কথা। আমার কথা তুমি পুরাটা শুনছো? হ্যাঁ, হুম, হ্যাঁ, ওখান থেকে কি পয়েন্ট গুলো নিয়ে নিয়ে কমেন্টে লিখবা, আমি সেগুলো কারেক্ট করে দেবো, কি পয়েন্ট। হ্যাঁ, তো গরুদা পাখি সম্বন্ধে, হ্যাঁ, এই কমেন্ট গুলো তোমার লিখবা ওখানে গিয়া, এগুলো তো কমেন্ট হিসেবে লিখবা। কি কথা বুঝতে পারতেছো? আর আরো লিখবা, তুমি যত পারো কমেন্ট লিখবা,
কমেন্ট লিখবা। তোমরা কি শিখলা না শিখলে আমি জানবো কিভাবে? কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, তোমরা হ্যাঁ, আমি যদি রেসপন্স নাও দিই, অনেক সময় বিজি থাকবো, রেসপন্স হয়তো দিতে পারবো না, কিন্তু তোমরা তোমাদের কাজটা করে যাবা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন তাহলে কি কমেন্টটা নিয়ে আলোচনা করা হচ্ছিল বলো? কি কমেন্টটা নিয়ে আলোচনা করা হচ্ছে বলো? বলো। হ্যাঁ, না, কমেন্টটা বাইর করো, কমেন্টটা বাইর করো, তোমার কি কমেন্টটা লিখছিলে, তোমার কি কমেন্ট লিখছিলে সেখানে? হ্যাঁ, সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম দেহ, হ্যাঁ, ওটা হয়েছে। আর আর কি, আর কি আলোচনা আছে? আচ্ছা, এই যে আমরা যে নিষ্কাম কর্ম করি, মনে রাখবা, নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমরা আমাদের সূক্ষ্ম দেহটাকে শুদ্ধ করি। কারণ মন বুদ্ধি, কারণ মন বুদ্ধি অহংকার এগুলো যদি শুদ্ধ হয়ে আসে, তাহলে আমাদের যে পঞ্চভূতের দেহ আছে, এগুলা আপনা আপনি শুদ্ধ হয়ে আসবে। এই যে আমার যে সমস্যাগুলো হয়েছে, এই শারীরিক, আমি কিন্তু কনসিয়াসলি, মানে জাগ্রত অবস্থায়, সচেতন অবস্থায় আমি গীতার নিয়মকে ভঙ্গ করছি গত 3 বছর। হ্যাঁ, কারণ আমি নতুন ব্যবসা শুরু করলে পরে, আমি যেমন ছিলাম, গীতা বলছে সকল কর্মে স্থিতি। আমার কর্ম কি ছিল? আমার একটা কর্ম ছিল, আমি ড্যান্স ক্লাসে যাইতাম। আমার ড্যান্স ক্লাসে থাকলে আমরা চলাফেরা হইলো, হাঁটাহাঁটি হইলো, আমি ড্যান্স করলাম, আনন্দ সুখ সুখ অনুভব করলাম, এতে আমার স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। সেটা আমি ক্যান্সেল করছি ড্যান্স ক্লাস, আমি 2 বছর ধরে ড্যান্স ক্লাসে যাই না। এটা ছিল বড় ভুল, এটা ছিল বড় ভুল। আচ্ছা, তারপরে আমি কি, একটু মন্দিরে যাওয়া কমাই দিছি, মন্দিরে গেলে পরে একটু হাঁটাহাঁটি হয়, চলাফেরা হয় অন্তত। আমার মধ্যে গত 3 বছর ধরে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই কমে গেছে। এই যে গীতার ক্লাস শুরু করছি, এই বসে বসে গীতা পড়াইতেছি, সবকিছু মানে যে বসে বসে করা। হ্যাঁ, তার মাঝে আমার এই যে জিম করা হয়নি, বিড়ালে এসে বাচ্চা দিল। বিড়ালের বাচ্চা দেওয়ার পরে আমি তো জিমে যাওয়া বন্ধ করে দিলাম। আমি যে বিড়াল যখন বাচ্চা দেয়, আমি যে বিড়ালের পিছনে কিরকম সময় ব্যয় করি, তোমরা তো ভাবতেও পারবে না। হ্যাঁ, বিড়ালের কাছে আমি আধা ঘন্টার জন্য ঘরের বাইরে গেলে চলে আসি, আধা ঘন্টার সময়ের মধ্যে, আধা ঘন্টার মধ্যে ফিরে আসবো। বাচ্চাগুলো ঠিক আছে কিনা, ওরা ঠিক মতো বিভিন্ন বিপদে, কোনো বিপদে পড়লো কিনা, আমার বাচ্চাগুলো তখন অপারেশন করাইছি, ইয়ে করাইছি, ফিক্স করাইছি। হ্যাঁ, মামা ক্যাটকে যখন ইয়ে করে নিয়ে আসলাম, অপারেশন করাইছিলাম, তখন আমি সারা রাত্রি জায়গায় জায়গায় থাকতাম, আমি 10 মিনিট করে ঘুমাইতাম, আবার জায়গায় উঠে উঠতাম, দেখতাম তার বাচ্চাগুলো গিয়ে দুধ খাচ্ছে কিনা, তার 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 যে অপারেশন যেটা করছে, সেই জায়গাটা তার ছিঁড়ে ফেলতে পারে সাইডে যেটা। হ্যাঁ, এইরকম প্রচুর আমি বিড়ালের পিছনে প্রচুর সময় ব্যয় করি। কেন প্রচুর, তা আমার জিমে যাওয়া বন্ধ হয়ে গেছিল, নাচের ক্লাসও ওই কারণে বন্ধ ছিল, ওটা একটা কারণ। তারপর প্রতিটা বিড়ালকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, প্রতিটা বিড়ালের পিছনে 1 মাস করে সময় ব্যয় করতে হয়েছে তার সুস্থ করে গড়ে তোলার জন্য। 4টা বাচ্চা দিছিল, তার মামা ক্যাট, তার বাসায় আরো বিড়াল ছিল, তাদেরকে ফিক্স করাইছি, ভেটে নিয়ে গেছি কয়েক মাস। হ্যাঁ, তা আমি যথেষ্ট সময় ব্যয় করছি ওদের জন্য। হুম। তো এগুলোর কারণ, এইসব কারণেই আমার মানে শরীরের একটু ইয়ে হয়ে গেছে। কিন্তু ভগবান দিলে আমি সব রিকভার করব। আমার রিকভার করতে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। আমি উইদিন এ মান্থ, আমার উইদিন এ উইক, আমার ঘুমটা ঠিক হয়ে আসলে পরে উইদিন এ মান্থ আমার আগের যে হেলথ ছিল তার 90 ভাগে ফিরে আসবে, 80-90 ভাগ। আমি আজকে আমি অজ্ঞান হয়ে গেছি, জ্ঞান ফিরে এসেও চিন্তা করতেছি এই 2 দিনের মধ্যে কালকে সকালেই জিমে তো যাবো, সকালে উঠে তো জিমে যাবো। হ্যাঁ, সকালে উঠেই যে আমি দৌড়ে দিছি, ওয়েট লিফট করতেছি, তারপরে বাসায় এসে এক্সারসাইজ করে, একদিন এখন আমি এক্সারসাইজ করতেছি, একটু তোমার সাথে কথা কইতেছি। কি কথা বুঝতেছো? হ্যাঁ, আর হসপিটালে গেলে কি হতো? আর হসপিটালে মানে আমার শোয়া রাখতো, কেন শোয়া রাখতো, এই করতো সেই করতো, ওগুলো মানুষকে উইক করে দেয়। তারপরে এসে কইতো তোমার ব্লাড টেস্ট করা হয়েছে, ও তোমার এটা হয়েছে, ও তোমার হাই ব্লাড প্রেশার আছে, তোমার ওই রোগ আছে, সেই রোগ আছে, অমুক আছে। এগুলো দিয়ে কোনো সমস্যা সমাধান হয় না, মনকে দুর্বল করে। মন যত দুর্বল হয়, রোগ ব্যাধি তত বাড়ে। এগুলা মেডিকেল সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স, এটা কেবল বুঝতেছে তারা। আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, তারা আমাদের যে লাইনে, আমাদের ইন্ডিয়ান বাবুরা এখন তারা কিছু দিলে ডাক্তার কাছে যায়। আর তারা যারা আগেকার দিনে যে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে
আমি একটু আগেই ত্রিফলা, গুডুচি, তারপরে নিম পাতার রস, নিম পাতা পাউডার পাউডার হিসেবে আছে নিম পাতা, হ্যাঁ। তারপরে শতবড়ি, হ্যাঁ। আহ, ও মানে প্রায় 5-6টা আর কি কি আছে এখানে, লিসরিস যেটা যষ্টি মধু বলে, সব একখানি করে ভিজায় খাইলাম আর কি। হ্যাঁ। কেন? যেটা গুডুসি পাউডার, গুডুসিকে বলা অমৃত। গুডুসি, গুডুসির শব্দের অর্থ হলো অমৃত, যা খেলে মৃত্যুকে জয় করা যায়, জানো? এই গুডুসি গাছ এটা ভারতের যে কোনো জায়গায় পাওয়া যায়। সে গুডুসি গাছ অধিকাংশ ইন্ডিয়ানরা জানে না। গুডুসি গাছ তোমার অনেক রোগ ব্যাধি ইয়ে করে। গুডুসি, হ্যাঁ। ত্রিফলা, ত্রিফলাকে 3টা ফলের সমস্যা। এই যে আমার পেটের সমস্যাটা তৈরি করলাম না, আমি ত্রিফলা খাইলাম, ত্রিফলা খেলাম, গুডুসি খাইলাম, যষ্টি মধু খাইলাম, হ্যাঁ। তুলসী পাউডার নিয়ে আইছি। তুলসী পাতা তো নাই, তুলসী পাউডার কিনে নিয়ে আইছি, হ্যাঁ। কেন বলি এগুলার উপকারিতা অনেক, এগুলো অনেক উপকারিতা। এই যে অর্জুন পাউডার, অর্জুন গাছের ছাল, তার পাউডার আমি গরম করতেছি। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ? এই কথা বুঝতে পারতেছো আমরা? এই যে অর্জুন হলো হার্টের জন্য, হার্টের অশ্বগন্ধা, এগুলা লেখে রাখো, তোমার লেখে রাখো এবং এগুলা শোনো। এগুলো তোমার আইনে খাইতে হবে তোমাদেরকে। তোমাদের তোমার যে আইনা এই যে উপদেশগুলো দিতেছি, এগুলো সব শুনলে হবে না, এগুলো প্রয়োগ করতে হবে। এই যে বলতেছি এই পাউডার গুলো কিনা কিনা আইনা আয়ুর্বেদিক হার্ব, তোমরা অনেক কিছু তোমরা ওখানে হয়তো নিজে কি, যেমন অর্জুন গাছের ছাল, ওই ভারতের যে কোনো জায়গায় অর্জুন গাছ হয়তো হয়, ওইসব যেখানে যেখানে আসো পশ্চিমবাংলায় অর্জুন গাছ হয়তো পাওয়া যায়। গুডুসি হয়তো পাবা। আমি ওটা দিয়ে দেবো আমার ফেসবুকে, আমি এর আগে ফেসবুকে দিছিলাম, আমি দিয়ে দেবো তোমার দেখো। যদি পাওয়া যায় পাতা নিয়ে আসবা। অর্জুন গাছ যদি অর্জুন গাছ পাওয়া যায় তোমার যেখানে থাকো। আচ্ছা না, যদি পাওয়া না যায় কিনে আনবে, অসুবিধা কি? তোমার লক্ষ লক্ষ ডলার মেডিকেল বিল দেওয়ার থেকে অর্জুন, অর্জুন খাও। এই যে অর্জুন নিয়ে প্রতিদিন প্রতিদিন 1 চামচ করে গরম করে আমি গরম করতেছি, জাল দিতেছি। এই যে শব্দ হয়তো পাচ্ছ না, জাল হচ্ছে সেখানে, হ্যাঁ। হ্যাঁ, তো এগুলা এগুলা খাইলেই শুনো, আর কি হয় হোক গা, তাতে কিছু যায় আসে না, হ্যাঁ। অর্জুন গাছের ছাল তুমি একটা পাত্রের মধ্যে নিয়ে 1 চামচ দিয়া, যদি গাছের ছাল থাকে তখন তো চামচ দিয়ে করতো, গাছে একটা 1 মুষ্টি দিয়া, আর যে পাউডার কিনেছে 1 চামচ পাউডার, সেখানে 1-1.5 কাপ জল দিয়া গরম করবা, 25 থেকে 30 মিনিট, 40 মিনিট, যতক্ষণ, হ্যাঁ। নিয়ম হলো 1 কাপ জল 1 কাপ দুধ। নিয়ম হলো এমন ভাবে জাল দিবে না এই জলের পরিমাণ 1 কাপ জলটা শুকিয়ে যায়, সেই পরিমাণ, হ্যাঁ। তো যাই হোক, এগুলো খাইতে হয়, এগুলো খাইলে পরে শরীর ভালো থাকে, জানো? এগুলো হার্টের জন্য খুব ভালো, যাদের হার্টের প্রবলেম হয়। নিয়ম হলো কি, তোমরা অল্প বয়স থেকে খাওয়া শুরু করো। একটা বাংলা একটা ইংরেজিতে কথা আছে, এটা বাংলা থেকে আসছে হয়তো, যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মানে রোগ ব্যাধি প্রতিরোধ করার থেকে রোগ ব্যাধি আরোগ্য, যেটা মানে তোমার রোগ ব্যাধি হলে তুমি আরোগ্য লাভ করলে, তখন ওষুধ খেলে, সেটা ভালো না। তুমি এমন ভাবে জীবনযাপন করো যেটা তোমাদের রোগ ব্যাধিটাই না হয়, তো সেটা প্রতিরোধ করো। আমার আমার জীবন ব্যবস্থা প্রিভেন্টিভ কেয়ার, কিন্তু আমার কিছুদিন আমি বললাম গত 2-3 বছর আমি একটু কেয়ারলেস হয়ে গেছিলাম। কেয়ারলেস হওয়ার ফলে এটা হয়েছে আর কি, আমার শরীরটা। কিন্তু আমি 99% গ্যারান্টি, আমি উইদিন এ উইক আই রিকভার এভরিথিং, মোস্ট অফ দ্য থিং। উইদিন এ মান্থ আমার যেটা শরীর ড্যামেজ হয়েছে আমি সেটাকে রিপেয়ার করে ফেলবো। আমি জানি কি 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 করতে হয় না করতে হয়, সব জানি আমি এগুলো। কত বুঝতেছ? হ্যাঁ, কি কথা বুঝো? আরে কথা কি বুঝো তোমরা? হ্যাঁ। তা আমাদের আমাদের এই যে জিনিসগুলো যে বলি যে খাওয়াটা, এই খাওয়াটা কিন্তু এটা স্থূল দেহের জন্য, এটা একটা অমৃতের মতো, অমৃত পান করার মতো। এই তুমি গুডুসি পাউডার খাও, তুমি এইটা খাও সেটা খাও, আর তুমি মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, যেটা গল্প বলছিলাম, জনসের মনের শক্তি দ্বারা তুমি অনেক মানে রোগ ব্যাধি সারাই ফেলবা, শুধু মনের শক্তি দ্বারা। কিন্তু সেটা অত্যন্ত কঠিন হতে পারে, কিন্তু প্রয়োজনও নাই। গীতা সেটা সাজেস্ট করে নাই। আমরা যেন পুষ্টিকর খাবার খাই, সেটা গীতায়। ভালো খাবার খাই, যেটা খালে আয়ু বৃদ্ধি পায়, বল বৃদ্ধি পায়, বলছে না গীতায়? উৎসাহ বাড়ে, সেটা সাত্বিক, হ্যাঁ। গীতা ভগবান যেটা বলছে, এই জন্য আমি দুইটাই, আমাকে মানসিক ভাবেও ঠিক থাকতে হবে, আবার নিজের যে শরীরের প্রতি, শরীরের দিক থেকেও চিন্তা করতে হবে। আমি যখন অজ্ঞান হয়ে গেছি, আমি সেভাবে ম্যানেজ করছি নিজেকে, যে আস্তে আস্তে হাইটে আসছি, কোথাও বসার জায়গা খুঁজতেছিলাম, বসার জায়গা পাচ্ছিলাম না,
রবীন্দ্রনাথ, কিন্তু বাসায় এসে রেস্ট নিছি, কারণ আমার অনেক কাজ করার কথা ছিল, কাজটা করা হলো না আর কি, বাসা বাড়ি পরিষ্কার করার কথা ছিল। তো ভাবলাম না, সেটা ঠিক হবে না, শরীরটা রেস্ট দেওয়া দরকার একটু, একটু, তাই না? কিন্তু সময় থাকলে আমি পাশাপাশি বসে করতাম। হ্যাঁ, তা কেন কথাগুলো বলি, যে আমাদের গীতা কি, গীতা হলো নিষ্কাম কর্মযোগ তত্ত্ব। গীতায় ভগবান বলতেছে যে আমরা যদি কিনা, হ্যাঁ, আমাদের আমরা যদি কিনা আমাদের মন বুদ্ধি অহংকার এটা ঠিক মতো হ্যান্ডেল করতে পারি, অহংকার শূন্য হতে পারি, সাম্য বুদ্ধি, যেটা সাম্য যোগের আশ্রয় নিতে চাই, সাম্য বুদ্ধি, লাভ ক্ষতি, জয় পরাজয়, শীতউষ্ণ, সুখ দুঃখ, যে ডুয়ালিটি, মেন্টাল যে ডুয়ালিটি গুলা, এই দান্দিকতা অতিক্রম করতে পারি, আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে ইমিডিয়েটলি ফ্রি। কিন্তু দান্দিকতা অতিক্রম সেরকম সাধনা করতে হয়। আমাদের গীতায় 4 ধরনের ভক্ত আছে। যিনি বিপদে পড়ে ঈশ্বরকে ডাকেন, আর্ত, আর্ত মানে যিনি বিপদে পড়ে ঈশ্বরে ডাকেন, আর্ত। অর্থাৎ যিনি অর্থ লাভ করতে চান। জিজ্ঞাসু, যার মধ্যে অনেক কিউরিসিটি আছে। তারপর হলো নিষ্কাম বুদ্ধিতে যুক্ত জ্ঞানী ব্যক্তি। তা আমি পড়ে গেছি কি, যে আমি আমি মোটামুটি ওই জিজ্ঞাসুটা এবং নিষ্কাম বুদ্ধির মাঝামাঝি পড়ছি, কারণ আমার মধ্যে অনেক কিউরিসিটি বেশি, আমার মধ্যে অনেক কিউরিসিটি বেশি। আমি কারণ সারা জীবন সায়েন্স পড়ছি, ম্যাথমেটিক্স পড়ছি, অতএব অনেক সময় অনেক অনেক জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করি, অনেক অনেক জিনিস নিয়ে। কথা বুঝতে পারতেছ? যখন আমি অসুস্থ হয়েছি, হ্যাঁ, আমি যখন জিমে গেছি, আমি সনা করছি, এই করছি ঠান্ডা সারানোর জন্য, আমি কিন্তু জানি, আমি কিন্তু জানি যে যে ইয়ে ছাড়া, ইয়েগুলা পাই, নিমের পাতার রস, এগুলা শতবরী পাউডার, যষ্টি মধু, এগুলো কিন্তু ঠান্ডার জন্য খুব উপকারী। কিন্তু আমি আমি নেগলেক্ট করে, আমি দেখছি যে আমি আমি পরীক্ষা করছি যে আমি শুধু জিম কইরা, শুধু ইয়ে কইরা, সনা স্টিম রুম দিয়া ইয়ে করতে পারি কিনা, সুস্থ হতে পারি কিনা, জানো? এই জন্য আমার সুস্থতা একটা অনেক দীর্ঘায়িত হয়েছে। আবার মাঝে কয়দিন জিমও বাদ দিছি, যখন সুস্থ হচ্ছিলাম না, তখন আবার অ্যামাজন থেকে সব অর্ডার দিয়ে সব নিয়ে আইছি, এই পাউডার গুলা খাইতেছি এখন। তারপরে আমি বললাম না যে আমি সুস্থ হয়েছি, আমার কিছুটা সুস্থতা বাকি ছিল, পরে সনা জিম এই শেষ করে 70-80 ভাগ সুস্থ হয়ে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম না, সনা জিম করে 50 ভাগ আমি সুস্থ হয়েছি। তারপর আমি অ্যালকোহল পান করছি, দিয়া 10-20 ভাগ ইমপ্রুভ করছি। হ্যাঁ, হ্যাঁ, সেগুলো অনেক কথা, এগুলো বুঝতে হলে কারণ আমার 50% সুস্থ হয়েছিলাম। ওটার পরও আম, আরো 10-15 ভাগ আমাকে সুস্থ করার জন্য আমাকে পিঁয়াজ টিয়াজ ভাত টাত ছিপে ওগুলো খাইতে হয়েছে। কেন নাই, কিন্তু বাকি যেটা আমি দেখলাম সুস্থতা যেটা হইলো, ফাইনালি 95%-এর উপরে চলে গেছে, এখন এখনো 5% অসুস্থ, ঠান্ডার দিক থেকে। কিন্তু এই ইয়াগুলা কি বলে, উম, আয়ুর্বেদিক হার্ব গুলো খাওয়ার পরে অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। কিন্তু মাঝে বাদ গেছে, আবার কদিন বাদ গেল। হ্যাঁ, এই অসুস্থ নিয়ে আমি প্রায় 2 মাসের বেশি সময় ধরে স্ট্রাগল করতেছি। 2 মাসের বেশি সময় ধরে। এটা এই যে ঠান্ডার রোগটা, এটা আমাদের ফ্যামিলি গত, এটা নিয়ে আমার অনেক কথা আছে। আমি এর আগে হইতো 2006 থেকে 2018-19-20 পর্যন্ত আমি কখনো মাসের মধ্যে, বছরের মধ্যে 6 মাস অসুস্থ থাকতাম। 6 মাস অসুস্থ থাকতাম একটা না। মানুষ আমাকে বাইরে থেকে দেখে হয়তো বলতে চাবো তো আমি তো শক্তিশালী, ইয়ে টিয়া না, আমি অসুস্থ। কিন্তু অসুস্থ হলে আমি এমন আচরণ করি, মানুষ বুঝতে পারে না, মানুষ বুঝতে পারে না। কিন্তু আমি কখনোই ডাক্তারের ওষুধ পছন্দ না, আমি নিজে ন্যাচারালি কিওর করি সবগুলা, সবগুলা, যে কোনো সমস্যা, ফিজিক্যাল এলিমেন্ট। হ্যাঁ, তো এখন যেটা কালকের থেকে কি, আর একটা কি, যেটা ঘুমের সমস্যা ছিল এই কদিন, এই যে ঠান্ডার রোগটা সারাতে গিয়ে আমি ঘুমের দিকে অ্যাটেনশন পে করিনি। কিরকম, যে আমার যখন ঘুম ধরে তখন ঘুমায় নিছে, তাহলে এতদিন দিনের মধ্যে ঘুমাইছি, দিনে ঘুমাইছি কি, রাত্রে তখন ঘুমায় না। আর দিনের বেলা তো কাজ করতে হয়, দিনের বেলা তো এটা সেটা করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, দিনে ঘুমাইলে তখন তো জীবন তো ধ্বংস হয়ে যাবো। তাই এই ঘুমের সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছি। তখন কথা ছিল যে দেখো, যে আমি দিনে ঘুমাইনি, কারণ আমাদের ঘুম যদি যায়, আমার ঘুমানো দরকার, আমি জিম করতে পারবো না, না ঘুমায় জিম করা যাবে না, তোমার যখন ইচ্ছা ঘুমাইলেই হইলো, না করে জিমে গিয়ে জিম করলে পারে তোমার শরীর একেবারে ধ্বংস হয়ে যাবে। তো তখন জিম করায়। হ্যাঁ, 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 সেটা আলোচনা করতেছি, শোনো, ঘুম এগুলা, তো ঘুমের জন্য, ঘুমকে সারানোর জন্য তোমাকে অনেক কিছু করতে হয়, শোনো। ঘুমের ঘুমের তোমার, আমরা ঘুমকে না ঘুমাই আমরা শরীরকে সুস্থ রাখতে পারবো যদি যোগ প্রাপ্ত হই।
কি কথা বুঝতে পারতেছো? মাইন্ড যদি রিল্যাক্সড স্টেট থাকে, মানে মেডিটেটিভ স্টেট, মানে আমি বলতেছি তোমাকে পদ্মাসনে বসে মেডিটেশন করতে হবে না। আমার মাইন্ড কখন কখনো এমনিতে মেডিটেটিভ স্টেটে চলে যায়, এমনিতেই, এমনিতেই। কেন? ওই যে আমি যখন সাধনা করি, এই করি সেই করি, হয়তো কোনো আমার একটা ভুল ভ্রান্তি আছে, আমার আমার বুদ্ধির মাধ্যমে সেটা সংশোধন হয়ে গেল, তোর মনটা বুদ্ধিটা আত্মার দিকে যখন চলে যায়, তখন অত বেশি ঘুমের দরকার নেই। আর আমি যখন যোগ সাধনা করি, আমার ঠিক মতো চলে আসে, আমার দিনে 2-3 ঘন্টা ঘুমাইলে যথেষ্ট। 3 ঘন্টা ঘুমাইলে আমি একেবারে ঘুম ভাঙে, একেবারে আমি ফ্রেশ। আমার তো অনেক সময় মনে হয়েছিল যে এই পৃথিবীতে বাস করতাম, যদি ঘড়ি বলে কিছু না থাকতো, তাহলে আমার কোনো সমস্যা ছিল না। কারণ কি, আমার ঘুমের সমস্যা আমেরিকাতে আসার পর অন্যরকম হয়েছে। কারণ এখানে তারা বলে 6-7 ঘন্টা ঘুমা, 6-7 ঘন্টা কি 8 ঘন্টা, অত ঘুম ভেঙে দেখলাম এই এখন তো আমার ঘুমটা ভেঙে গেল, আমি তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। কিন্তু ঘড়ি দেখে দেখলাম ও এখন ভোর 2টা বাজে, এত ঘুম তো আমার হয়নি, তাহলে বেশি আরো ঘুমানো দরকার। এইসব কারণে সমস্যা হয়ে গেছে, ওই যে মন মন দেখার পরে। এই জন্য অনেক সময় ঘুমের জন্য আমি যেটা করি, আমি যেটা সব সময় তোমার যোগ সাধনা করতে হবে। কোনো ধরনের, যেটা গীতা বলতে, আমার ভক্ত কোনো কিছু উদ্বিগ্ন হন না। তোমার কোনো বিষয়ে যদি স্ট্রেস আছে, টেনশন আসছে, কি বিষয়ে উদ্বিগ্নতা আছে, যেমন আমি যেমন আজকে বলো বলো না কেন যে মৃত্যু ভয়, যেটা আমি কিন্তু আজকে সত্যি অর্থে মনে হয়েছে আমি হয়তো মারা যেতে পারি এই মুহূর্তে, আমার আত্মা হয়তো যেতে বাইরে যাবে। সত্য কথাই। এবং একটা একটা কারণে ভয় আসছিল আমার মধ্যে, যে মরে গেলে একটা কি হবে, আমি তো বাঁচতে চাই, তারপর আমি না, এবং ওইটা আমাকে বাঁচাইছে। যখন আমি মাইন্ডটা রিল্যাক্স হতে চলে গেল, যাই জন্ম হইলে মৃত্যু নিশ্চিত, তখন মাইন্ডটা রিল্যাক্সড হয়ে গেল। আমি সেই সেই সেইটার সঙ্গে ফাইট দিলাম না। হ্যাঁ, মনটা রিল্যাক্সড হয়ে গেল। হ্যাঁ, আমাদের রিল্যাক্সেশন শিখতে হবে। সেটা অনেকে রিল্যাক্সেশন এক্সারসাইজ করে, ধ্যান করে, প্রাণায়াম করে, সেটাও করতে পারো। কিন্তু নিষ্কাম বুদ্ধিযোগে তুমি তার মনকে, চিত্তকে শুদ্ধ করতে হবে। তোমার মধ্যে যে সমস্যাগুলো, মানে মনের ভিতর, ব্রেনের ভিতরে সমস্যাগুলো ঘুরতেছে, সেই সমস্যাগুলোকে বুদ্ধির দ্বারা সে সলভ করতে শিখতে হবে তোমাকে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা এই জন্য আমি তোমাকে বারবার বলছি যে গীতা পড়ো, গীতার জ্ঞান মেনে বানা চলার চেষ্টা করো। আচ্ছা, দিনে ঘুমানো যাবে না ঘুমকে নিয়ন্ত্রণ আনার জন্য। হ্যাঁ, দিনে এই যে আমার এটা হয় যে মাঝে মাঝে অসুস্থ অসুস্থ হয়ে গেলে আমি একটু ঘুমটা ব্রেক হয়ে যায়, কথা বুঝতে পারছো? আর আমি বললাম না, মাঝে মাঝে দিনে ঘুমানোর কারণে তো কি, রাত্রে ঘুমাইলে পরে যে রেকুন গুলো এসে ডিস্টার্ব করতো, প্রাণীগুলো আমার ঘরের মধ্যে আসে। হ্যাঁ, তারা ঘুম ভাঙা দেয়, বাধ্য হয়ে দিনে ঘুমাইছি, রাত্রে ঘুমাতে পারি না। হ্যাঁ, সেগুলো নিয়ম হলো তোমাকে দিনে ঘুমাইতে হবে, দিনে ঘুমানো যাবে না। এবং ওয়েস্টার্ন কান্ট্রি, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মানুষ হয়তো একটু সময় পেলো 10 মিনিট ন্যাপ নেয়, একটু চোখ বন্ধ করে থাকে, কি ট্রেনে উঠলো, বাসে উঠলো, একটু ঘুমাই নিলাম, ওগুলো করা যাবে না। সবসময় অ্যালার্ট থাকতে হবে। কি কথা বুঝতে পারতেছ? এই কথা বুঝো? আচ্ছা, তো দিনে ঘুমান যাবে না। সূর্যের আলো, সূর্যের আলো চোখের মধ্যে ফেলাইতে হবে ঘুম থেকে উঠে। আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, আমাদের বেদ বেদ শাস্ত্র অনুযায়ী, আগের দিনে মানুষ বাড়ি তৈরি করতো পূর্ব দিকে জানালা তৈরি করে, বেড থাকতো জানালার কাছে। কি কথা বুঝতে পারতেছ? যেন সূর্য উঠলেই তোমার সূর্যের আলো গিয়া চোখের মধ্যে গিয়ে পড়ে, তুমি যেন আর ঘুমাইতে না পারো। কি কথা বুঝতে পারতেছ? অথবা হ্যাঁ, সূর্যের আলোর মাধ্যমে, সূর্যের আলো যখন তোমার লাইটে, তোমার চোখে গিয়ে পড়ে, তার মাধ্যমে আমাদের ব্রেন একটা হরমোন তৈরি করে, যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা আমাদেরকে ঘুমাইতে সাহায্য করে। এই জন্য তোমরা, হ্যাঁ, তোমরা কি করবা, তোমরা সকালে উঠে ঘুমতে যাবে, এবং দিনের বেলায়, সে সকাল হোক দুপুর হোক, বেশি সময় না, 1 মিনিট 2 মিনিট, যতক্ষণ পারো, 5 সেকেন্ড পারো, 10 সেকেন্ড পারো, কিছু সময়ের জন্য সূর্যের দিকে তাকা থাকবা। পৃথিবীতে খুব কম লোকই আছে যে সূর্যের দিকে ক্রমাগত থাকা থাকতে পারে। আমি মিনিট পর মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত তাকা থাকতে পারবো, সূর্য আমি দেখতে পারি, সূর্যের আলো। ঠিক আছে, এখন কম পারি, এখনো তো মানে আমি ছোটবেলায় সূর্যের দিকে তাকায় থাকতে পারে। অনেকে বলে এই তাকাস না তোর চোখ নষ্ট হয়ে যাবে। আমি সূর্যের দিকে একবারে স্ট্রেট তাকায় থাকতে পারি, সূর্যের দিকে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, সূর্যের দিকে আমি তাকায় থাকতে পারি। দেখ, তোমার অত তাকাইতে হবে না, তোমার 2 4 5 সেকেন্ড যত তাকাইতে পারো, যখন সূর্যের আলোটা গিয়া তোমার রেটিনার উপর গিয়ে পড়ে, চোখের মনিটগুলো পড়ে, তো ওটা কি তোমার হরমোন পুষতে সাহায্য করবে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, অনেক জিনিস আছে ঘুমের জন্য, অনেক জিনিস আছে যেগুলো আমি করি। আচ্ছা, সেটা করবা। তোমরা যোগ ব্যায়াম করো, কিছু কিছু যোগ ব্যায়াম শিখতে হবে, তোমাদের যোগ ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করো, কিছুটা কিছু ধ্যান ট্যান করো, মাইন্ডকে রিল্যাক্স রাখতে হবে।
এবং তোমরা সন্ধ্যায় ঘুমানো যাওয়ার সন্ধ্যাবেলা কিছু কিছু জিনিস আছে যেমন তুলসী পাউডার খাইতে পারো, তুলসী, অশ্বগন্ধা, সেখানে অনেক জিনিস আছে। আমি অর্জুন পাউডার খাই। আমি আজকে জানতে পারলাম যে অর্জুন পাউডার ঘুমের সহায়তা করে না প্রত্যক্ষ ভাবে, তবে পরোক্ষ ভাবে করে। পরোক্ষ ভাবে কিভাবে? অর্জুন পাউডার হার্টের জন্য ভালো। হার্ট, এই যে অর্জুন পাউডার তো অরম করে খাইতেছি এখন, অর্জুন, হ্যাঁ, এটা গাছের ছাল, অর্জুন গাছের ছাল, সেখান থেকে পাউডার তৈরি করছে। এটা আমাদের হার্টের জন্য খুব ভালো। তোমরা যদি নিয়মিত এগুলো খাইতে শেখো অর্জুন পাউডার, কোনোদিন ডাক্তারের কাছে যাইতে হবে না হার্টের জন্য। হুম। মানুষ লক্ষ লক্ষ টাকা, কত টাকা খরচ করে, তাই না? হ্যাঁ। এই যে আমি কদিন ধরে অর্জুন পাউডার খাইতেছি, আমার হার্ট মনে হয় যে অন্যরকম সতেজ, শক্তিশালী। অথচ এই জ্ঞানগুলো আমাদের আয়ুর্বেদ শাস্ত্র থেকে আসছে, ভারত মাতা আমাদের এই জ্ঞানগুলো, কিন্তু ভারতীয়রা এগুলো শুনতে চায় না। এখন তারা হয়ে গেছে এগুলোর, এগুলোর মূল্য হয়েছে অসীম, ইনফিনিট, জানো? হ্যাঁ। তা তুমি তোমার ঘুমের জন্য, শোনো, তোমাদের ঘুমের জন্য অনেক কিছু করতে হবে ঘুমটি ঠিক রাখার জন্য। মাইন্ডকে যদি কন্ট্রোল করতে পারো, মাইন্ডকে রিল্যাক্স করতে, বললাম তোমার কোনো কিছু দরকার নেই, সব এমনিতে আসবে। কিন্তু আস্তে আস্তে এটাও করো। মনে রাখবা, আমাদের নিয়ম হলো মন সবকিছুকে নিয়ন্ত্রণ করে, আর মনেও আবার অবশ্যই নিয়ন্ত্রিত হয়ে আসে অনেক অনেক। আমাদের যখন পরিবেশ পরিস্থিতি, পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে মন কি করবে? পরিবেশকে নিয়ন্ত্রণ করবে, পারিপার্শ্বিকতা নিয়ন্ত্রণ করবে, সার্কামস্টেন্সকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু অনেক সময় সার্কামস্টেন্সও মনকে নিয়ন্ত্রণ করে, করে কি করে না? করে। মনে করো, মনে করো তোমার ব্যবসা বাণিজ্য করো, তুমি ব্যবসা বাণিজ্য লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, তোমার তোমার উচিত মন যেন শান্ত রাখো। লস হয়েছে কোনো কথা নেই, গীতা বলছে লাভ ক্ষতি থেকে সমান হয় না। আবার এটাও তো করতে পারো যে আমার লসটা কেন হলো, আমি লসটা কি অ্যাভয়েড করতে পারি, যদি লস না হয় তাহলে আমার লসের সমস্যা নিয়ে মন, আমার সার্কামস্টেন্স ইমপ্রুভ করি, তাহলে তো আমার মনের মধ্যে অবিচলিত ভাব আসবে না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ। হ্যাঁ। সেই জন্য তোমাদের কেন বলি, এই যে তোমাদের পারিপার্শ্বিক অবস্থার উপর নিয়ন্ত্রণ করার জন্য ভালো খাবার খাইতে শিখতে হবে। অনেক খাবার আছে, অনেক ফল আছে, যেগুলা যেগুলা খাইলে পারে ঘুমে সহায়তা করে। হ্যাঁ। আমি এগুলো একটা সিটিং এ তো আলোচনা করতে পারবো না। আমি বলছি যে তোমাদের যদি এই আলোচনাগুলো করা হচ্ছে, এগুলো এই ভিডিওগুলো শুনবা এবং নোট নিবা। কারণ আমি এক জিনিস তুমি শুনলে, আলোচনা হইলেও তুমি চলে গেলা, এতে শেখা হবে না। এবং তোমাদের সঙ্গে সঙ্গে এগুলো কিনে কিনে নিয়ে এসে এইভাবে চলতে হবে। তুমি যদি শুনছো, ওগুলো প্রয়োগ না করতেছো, ও জ্ঞানের কোনো মূল্য নাই। আমি যে বললাম তোমার গুডুসি পাউডার খাইতে, শুনলা গুডুসির কথা, কিন্তু কোনোদিন খাইলে না, ও যাই না, কি লাভ? তুমি ফলার কথা বললাম, তুমি কোনোদিন খাইলে না, কি 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 লাভ? এগুলো করতে হবে। এই জন্য আমি আমার আগের যে প্রোগ্রামটা ছিল, আমি এদেরকে অনেক জ্ঞান দিছিলাম, কিন্তু অধিকাংশই কেউ ওগুলো মানেনি। ওগুলো শুধু এক কান দিয়ে শুনতো আর এক কান দিয়ে বাইর করে দিত। কি কথা বলছো স্যার? তোমার ঘুমের জন্য, শোনো, ঘুমের জন্য অনেক কিছু আছে। একটা হলো কি, তুমি একই সময় ঘুমাইতে যাও প্রতিদিন। এবং এই যে আমি কিন্তু বিকালে খাওয়ার কথা ছিল, হ্যাঁ, খাওয়া হয়নি কারণ শরীরটা একটু, পেটটা খারাপ ছিল, পেটটা খারাপ, ঘুম ধরার জন্য এখন ক্ষুধা লাগতেছে। তো এখন যদি রান্না করে খাই, তখন ঘুমের প্রবলেম হবে না? এই যে খাওয়া দাওয়ার কথা, আমি নিয়ম, আমি যখন বলি যে আমি যোগ প্রাপ্ত হই, আমি সাধারণত যখন আমার জীবনে নিয়ম শৃঙ্খলা থাকে, আমি সন্ধ্যা 6টার পরে আর কোনো কিছু মানে খাওয়া দাওয়া বিকাল 5টা 6টার মধ্যে হয়ে যাবে। 6টার মধ্যে, মানে আমি যদি জলও খাই, আমার লাস্ট ড্রপ অফ ওয়াটার 6 o'clock, 6 p.m. যদি একটু তৃষ্ণা লাগে, অল্প একটু জল খাইলাম রাত্রি 8টা 9টার দিকে। এইভাবে চলি সাধারণত। কারণ এখনো যে ঘুমের সমস্যার কথা বলতেছি কেন, এই যে আমি ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে হয় কি, ঘুম ঘুম ডিপ স্লিপ, কিন্তু প্রস্রাব আছে কেন, ইউরিনেশন যেটা, এবং আমার ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হয়। এটা এটা আমি বলবো না যে শরীর যেন রোগ, তা না, কারণ আমি অনেক জিনিস খাই তো। আমি অনেক গুডুসি পাউডার খাই, এই খাই সেই খাই, অর্জুন পাউডার খাইলাম, মিল্ক খাইলাম, তো ওগুলো রিলিজ করতে হবে, আমার বডিকে রিলিজ করতে হবে, তাই না? হ্যাঁ। তো এই জিনিসগুলো সাধারণত আগে ভাগে, এই জন্য ঘুম থেকে সকালে যদি আগে ভাগে ঘুম থেকে ওঠা যায় এবং সারা দিনের মধ্যে এগুলো খাওয়া হয়ে যায়, তা তোমাকে করতে হবে কি, তোমার যে খাওয়াটা, তোমাদের খাওয়াটাকে সন্ধ্যার মধ্যেই খেয়ে ফেলতে হবে, সন্ধ্যার মধ্যেই। হ্যাঁ। ঘুমানো যাওয়ার ঘুমানো যাওয়ার কমপক্ষে 4 ঘন্টা আগে যেন তোমার মিলটা খাওয়া হয়ে গেছে, 4 ঘন্টা আগে, যেন ঘুমানোর সময় আর কোনো পায়খানা প্রস্রাবের কোনো সমস্যা নেই। যদি পায়খানা আসে, ঘুমানোর আগে করে ফেললা। হ্যাঁ, তুমি যদি ওই খাওয়া দাওয়াটা দেরিতে করো, তোমরা খাও কটার সময় রাত্রে, রাত্রের খাওয়াটা বলো?
আর ঘুমাইতে যাও কটার সময়? 10টা, 10:30টা। হ্যাঁ, ওটা ঠিক না। বিকাল 5টা 6টার মধ্যে খাইতে হবে। হুম, যারা তোমার 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 জামাই যদি সে কাজ করে দেরিতে আসে সেটা আলাদা কথা, তুমি যদি বাসা থাকো আগে রান্না করে খাবা। এবং এই স্কুলের নিয়ম অনুযায়ী বলে দিলাম যে না আমাদের দেশে হলো কি, হ্যাঁ, পতিব্রতা রমণী স্বামী না খেলে পত্নী খায় কেমনে, ওইভাবে পারবা না। এই জন্যই বলছি তোমাদের স্কুলে এখানে আসো না, সবাই আসো, তুমি খায় নিবা, আগে খায় ফেলবা রান্না করে। হ্যাঁ, হ্যাঁ, আগে খায় বলে। তখন খালি পেটে, নিয়ম হলো খালি পেটে ঘুমাইতে যাওয়া। একেবারে যে ক্ষুধা নিয়ে ঘুমাইতে পারবো না, মানে কেমন ভাবে খাইছো তোমার জন্য খাবার হজম হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আহ, শোনো, অল্প বার কথা বলতেছো, তোমার যা কিছু প্রয়োজন শোনো, আমি খাওয়া নিয়ে, আমার ডাইট নিয়ে আমি অনেক অ্যাডভাইস দেবো। অনেক ব্যাপার আছে এখানে, এখানে অনেক শেখার আছে। এখানে বিগ লার্নিং কার্ভ। তুমি হেলথকে ভালো করতে চাও, হ্যাঁ, অনেক জিনিস শিখতে হবে। হ্যাঁ, কি খাইতে হয়, কতটুকু খাইতে হয়, কখন খাইতে হয়, এসব শিখতে হবে। আমি আগে নিয়ম করে দিছি। আমি আগে বলছি আগের যে যারা আসছিল এখানে, আসতো না, ওদের কিন্তু সবাইকে আমি আউট করে দিছি ওদেরকে, জানো তো। ওরা কিন্তু যায়নি, আমি ওদেরকে ওদের সরস্বতী জানে তো, আমি ওদেরকে আউট করে দিছি। হ্যাঁ, ওদেরকে আমি আউট করে দিই সবাই মিলে। আমি, আমার দেখো, এখানে 95% ফেলিওর, বা তারা প্রথমে সাকসেসফুল হয়। কিন্তু আমার কথা কি, যারা প্রথমে এখানে আসে সবাই উপকৃত হয় প্রথমে, কিন্তু পরে একটা স্তরে তারা উঠতে পারে না, তারা লাইন ক্রস করতে পারে না। কি কত বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, এই যে মানে আমি আজকে যে হসপিটালে যেতাম, আমার তো $100,000 বিল এক রাতে তুলে দিত তারা। $100,000 বিল। হ্যাঁ, মানে সারা জীবনে শোধ করতে পারে না, জানো। হ্যাঁ, এখানে চিকিৎসা চাই আছে, কিন্তু মনের শক্তি দিয়া, আত্মশক্তি দিয়া পথ চলতেছি জীবনে। হ্যাঁ, তা আমি কথা বলে বলি কেন, যে ঘুম, ঘুম যেটা, গীতার জ্ঞান মানতে পারলে ঘুম এমনিতে কন্ট্রোল হয়ে আসবে। আমার ঘুমের সমস্যা হয়েছে যে বাসায় ডিস্টার্বের জন্য, আর ফোন টেলিফোন আসে, এও ফোন করে, বহুত ঝামেলা, ঝামেলাগুলোর কারণে আমার এটা উল্টাপাল্টা। কিন্তু এটা আমার নিয়ন্ত্রণ, এটা আমার, আমি জানি এটা কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয়, হাউ টু। কখনো তোমার ঘুম হয় না এটা নিয়ে কখনো ভাববা না, কখনো কাউকে বলবা না যে আমি ঘুমাইতে পারি না, এসব কথা কখনো বলবা না। এবং শুধু ঘুমানো না, যে কোনো অসুস্থতার কথা, আমি অসুস্থতার কথা বলতে চাই না। অসুস্থতার কথা বলতে গেলে সেই জিনিসের শক্তিকে জাগায় তুললাম মনের ভিতর, শরীরটাকে আবার অসুস্থ হয়ে যায়। তুমি যতই, কখনো টেনশন করা যাবে না যে আমি ঘুমাই না, ও ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ কখনোই খাবা না, কখনোই ডাক্তারের কাছে যাবা না এটা ঠিক করার জন্য। এটা ঘুমের প্রবলেমের লাইফ স্টাইল, এবং আর আরেকটা কি, তোর মেন্টাল লাইফ স্টাইল নাকি, তুমি কখন খাও, কখন ঘুমাও, কখন কিভাবে চলাফেরা করো, এগুলোর জন্য। হ্যাঁ, এক্সারসাইজ করতে হবে, একটু দৌড়ে দৌড়ে হাঁটাহাঁটি। হ্যাঁ, তোমার তো দৌড়াতে পারবে না হয়তো। হ্যাঁ, যেমন রানিং, আমি যে রান করি, আমি নর্মালি রান করি, আজকে রান দৌড়ানোর সময় পাই নাই, এখন দরকারও ছিল না আমি যেহেতু। কিন্তু নর্মালি আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট, কোনো 1 ঘন্টা দৌড়াই। হ্যাঁ, অনেক সময় দৌড়াই ঘন্টা 8 মাইল 9 মাইল বেগে, 6 মাইল 7 মাইল বেগে দৌড়াই। নর্মালি 6 মাইল 7 মাইল বেগে আমি দৌড়াতে পারি। হ্যাঁ, 6 মাইল বেগে। পৃথিবীতে কজন মানুষ আছে 7 মাইল বেগে দৌড়াইব? এই কথা ঠিক, কথা বল। হ্যাঁ, হ্যাঁ, আমি নিজের গর্ব করতেছি না। হ্যাঁ, তো ওই আমি জানি যখন যখন দৌড়াই গিয়া, খুব সুন্দর ঘুম হয় রাত্রে, এমন ঘুম হয়, ঘুম ভাঙে বুঝি যে একটা খুব সুন্দর ঘুম হয়েছে। হুম, হ্যাঁ, তা এগুলা ঘুম সম্বন্ধে, প্রথম হলো গীতা পড়ো, গীতার কথাগুলো শোনো, গীতার জ্ঞানকে প্রয়োগ করতে শিখতে হবে। যে আমার ভক্ত কোনো কিছু উদ্বিগ্ন হন না, যে সমস্যাগুলো আছে সেগুলো আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই সমস্যাগুলোকে, আমাদের জীবন মানেই সমস্যা থাকবে, মনে রাখবা। সব সমস্যার সমাধান তোমার কাছে নাই। তোমার যদি কোনো কিছু করার থাকে, এই যে ঘুমের কথা বললাম, তোমার করণীয় কি? তোমাকে নিয়মিত খাইতে হবে, ঘুমানো যাওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে খাওয়া সেরে নিবা, সকালে একই সময় ঘুমাইতে যাবা, একই সময় ঘুম থেকে উঠবা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, এই কথা বুঝতেছো তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কথা বুঝবা। একই সময় টাইম মেনটেন করতে হবে। যেমন আমার যখন সবকিছু একখানে হয়ে আসে জীবনে, আমি ঘুমোতে বেজে যাওয়ার 2 মিনিট 5 মিনিট মধ্যে ঘুমিয়ে পড়বো। আর যখন উল্টাপাল্টা হয়ে যায়, তখন আমার স্ট্রাগল করতে হয়। উল্টাপাল্টা হয়, উল্টাপাল্টা হয় এই কারণেই, যে আমি যখন আর আমার জীবনকে একটা স্তরে অপারেট করতেছি, সেই স্তর ভেঙে অন্য স্তরে নেওয়ার চেষ্টা করতেছি। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তখন আবার অন্য জীবনে অন্য একটা দিকে ব্রেক আউট হয়। কিন্তু আমরা সাধনা করলে জীবন একটা পর্যায়ে পৌঁছে যাবে, জীবনে সবকিছু একখানে চলে আসবে, যোগ তত্ত্ব নেই, জীবনের সব দিক একখানে চলে আসবে, একখানে চলে আসবে। হ্যাঁ,
হ্যাঁ, তা তোমরা এখানে আসতেছো, আমি হয়তো চিন্তা করতেছি কিছুদিন ধরে, আমি এই আগামী সপ্তাহে যাইতেছি, আবার ইউনিভার্সিটিতে ফিরে যাব, ক্লাস নেব, এবং আমি পিএইচডি তে জয়েন করতে পারি, পিএইচডি প্রোগ্রামে। হ্যাঁ, তা ষাটের কাছাকাছি বয়স, পৃথিবীর কজন মানুষ চিন্তা করবে এগুলা? আমার কথা যে আমার জীবনের, কারণ আমি পড়াশোনা করলে আমার ব্রেন যদি এনগেজ থাকে, আমার সব দিক দিয়ে ফাংশন করে ভালো। আমার তো একাডেমিতে থাকার কথা ছিল, কথা বুঝতে পারছো? সেটা এই যে এই পরিবারের বিভিন্ন সমস্যার কারণে এদের পিছনে সময় দিতে গিয়ে আমার পিছিয়ে গেল সবকিছু। কিন্তু এখনো পড়াশোনা করতে ইচ্ছা করে আমার, জানো, এখনো। আমি যখন ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে চলে আসলাম, আমি 10 বছর পর্যন্ত আমি স্বপ্নের মধ্যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতাম, কোনো ইউনিভার্সিটিতে ক্লাসরুমে বসে আছি। হ্যাঁ, এবং পৃথিবীতে একজন ব্যক্তি আমার ড্রিমে সবসময় আসতো, নাম করা একজন ব্যক্তি পৃথিবীর, এবং আমাকে সে অনুরোধ করতো যে তুমি আমার কাজ, অসমাপ্ত কাজকে সামনে নিয়ে যাও, আগায় নিয়ে যাও। হ্যাঁ, খুব অনুরোধ করছে আমাকে বারবার আমার পিএইচডিটা কন্টিনিউ করতে হয়েছে, এবং এর উপর এই ফিল্ডে কাজ করার জন্য অনেকবার। একজন পৃথিবীর শ্রেষ্ঠ খ্যাতনামা ব্যক্তি। হ্যাঁ, হ্যাঁ, কত বছর হতেছ। যাই হোক, আমার মোমেন্টামটা ছিল ওই দিকে আমার জীবনে, কিন্তু সেটাকে ঠিক একটা একটা চলন্ত গাড়িকে যদি হুট করে থামাইতে চাও, তাহলে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, চলন্ত একটা জিনিস। আমার জীবনের গতি ছিল একদিকে, কিন্তু ফট করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে, এই জন্য সব চুরমার হয়ে গেছিল। এবং একাডেমিতে কথা কেন বললাম, একাডেমিতে আমার সুবিধা ছিল, একটা সুবিধা কি, যে ওখানেই জিম, ওখানেই লাইব্রেরি, ওখানেই পড়াশোনা করো, ওখানেই খাবার, সব কিছু পাওয়া যায় খুব হাতের কাছের মধ্যে। আমার জীবনে খুব ডিসিপ্লিন ছিল এই সময়। হ্যাঁ, এখন তো কি সব উল্টা পাল্টা। তুমি জিম করতেছো একখানে, খাওয়া একখানে, এটা ওখানে, অনেক সময় ওখানে সবকিছু কাছের মধ্যে ছিল। আর মন, যেটা মনের শান্ত ভাব, আমি যখন পড়াশোনা করি আমার মন খুব শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, খুব স্থির হয়। হুম। আর মন যখন স্থির থাকবে, মনের ভিতরে আনন্দ থাকে, আর মন যখন আনন্দ থাকবে, জীবনের কোনো সমস্যা মনে হয় না। কি কথা বুঝতে পারছো? হম। তা তোমাদের এমন কিছু করতে হবে, তোমাদের এমন কাজ বাজ করতে হবে, তুমি মনটাকে একটা এনগেজ করার চেষ্টা করো। মনের যে স্থিরতা, মনের মধ্যে তো স্থিরতা ভাব আসবে, তখন মনের মধ্যে আনন্দ আসবে, মনের মধ্যে আনন্দ আসলে তুমি সুখ অনুভব করবা, বৈশ্বিক সুখ অনুভব করবা, দেহগত সুখ, সবকিছু। অর্থাৎ তুমি কাজটা করো, এই যে বলতেছি, আনন্দ সহকারে গীতার জ্ঞান বোঝার চেষ্টা করো। আমি যে কথাগুলো বলি, গীতার যে কথাগুলো ভগবান বলছে, সেগুলো বোঝার চেষ্টা করো, অ্যাপ্লাই করার চেষ্টা করো, যে এই জিনিসটা কিভাবে করতে হবে, কেন করতে হবে, কি ভাব নিয়ে করতে হবে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, কথা বুঝো? হ্যাঁ, এই যে আমার যখন ক্ষুধা লাগছে আমি খাবো, নিয়ম না ঘুমানো যাওয়ার 3 ঘন্টা আগে খাইতে হয়, কিন্তু আমার ঘুম যেহেতু এখনো ঠিক আসে নাই, আমি যে না খাই, আমি ঘুমাতে পারবো না। শুধু প্রচন্ড ক্ষুধা নিয়ে বিছানে গেলে ঘুম আসবে না। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, কারণ আমি তো খাইনি আজকে, আমি তো খাইনি, আমার বিকেলে খাওয়ার কথা ছিল, অসুস্থতার কারণে আমি খাইলাম না, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম পরে। পেটটা তো খারাপ, পেটটা কেমন ঘুম ধরেছিল। হ্যাঁ, কিন্তু এটা হজম হয়ে গেছে বোঝা যাচ্ছে, এখন পেটে এখন ট্রিগার দিছে। এই যে কারণটা মনে হয় পাউডার গুলো খাইছি তো, ত্রিফলা খাইছি, গুডুজি খাইছি, নিম পাতার রস খাইছি, সবগুলো খাইছি তো, ওইটার থেকে মনে হয় পেটটা গিয়ে ওইটা ক্লিন করে ফেলছে, পেট ডাইজেস্টিভ ফাংশন ইমপ্রুভ করে তো। আমি এই জন্য বলি আমার ক্ষুধা চলে আসছে, এখন আমি গিয়ে তোমাদের পুরে আমি তাড়াতাড়ি খাবো, খাইয়া আমি বিড়ালে খাবার দিয়ে আসবো। দেখো, বিয়ে করতেও আমার রাত্রি 2টা 3টে বাজে যাবে, আমার বিড়ালে খাবার দিয়ে আসলে পারে এটা করতে গেলে ভোর 2টা 3টে হয়ে যায়। এটা একটা কারণ যে আমার ঘুমের প্রবলেম হয়েছে। আমি প্রতিদিন রাত্রে বিড়াল খাওয়াই, আর বিড়াল গুলো হয়তো বেশ সময় যায়, 2 আড়াই ঘন্টা সময় যায়, অনেক বিড়াল তো, অনেক বিড়াল আছে, দাঁড়ায় দাঁড়ায় খাইতে হয় তাদেরকে, মানুষের ডিস্টার্ব করে, অনেক সময় মানুষ তার খাবার ফেলা দেওয়া যায়। হয়তো ছোট একটা বিড়াল, দুর্বল বিড়াল, অন্য বড় বিড়াল সে তার খাবার কেড়ে নিতেছে, বিভিন্ন সমস্যার কারণে আমি অধিকাংশ বিড়ালকে দাঁড়ায় দাঁড়ায় খাওয়াই। একটা করে বিড়ালের পিছনে গ্রুপের পিছনে 15 20 25 মিনিট করে ব্যয় করি, অনেকগুলো গ্রুপ খাওয়াই। হ্যাঁ, কিন্তু এটা আমাকে আনন্দ দেয়, এবং এটা মহৎ কাজ মনে করি, এটা এই জিনিসটা, এই যে বিড়ালগুলো আমাকে বাঁচায় রাখছে ভালো, এটা আমাকে অনেক শক্তি, ওদেরকে যা দেই তার রিটার্নটা অনেক বেশি, অনেক আমাকে হ্যাপি করে তারা, অনেক আমি সুখী ওদের খাওয়ানোর জন্য, আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ঘুমের একটু প্রবলেম হয়। হ্যাঁ, এবার ওই যে তোমার এই দেখো, ঘুমের নষ্ট হয়েছে কেন, তোমাদের সঙ্গে যে সময় ব্যয় করতেছি, তোমার না থাকলে আমি এখন রান্না করে খাই ফেলতাম, তাই না? সময় যাচ্ছে তো, তাই না? সময় যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, তারপর যে ভিডিও আপলোড করো সেখানে সময় যায়,
এইসব কারণে মানে আমার লোড বেড়ে গেছে, লোডটা বাড়ানোর ফলে হেলথের প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, আমার কথা, আমি এগুলোকে সলভে সব ট্যাকেল করে নিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা হবে না। হুম। তো তোমাদের যে প্রশ্নগুলো থাকে, করবা, প্রশ্ন করবা। আমাদের যে এটা সিরিজটা তৈরি হয়েছে, দেখি আমি একটু সময় বের করতে পারলে একটা অর্গানাইজড ওয়েতে আর সুন্দর করে ভিডিও তৈরি করে, ছোট ছোট ভিডিও তৈরি করে দেখি তা আপলোড করা যায় কিনা, ফেসবুকে পোস্ট দেবো। আর গতকাল যে ফেসবুকে পোস্টটা দেওয়া হয়েছে, তো পড়ছো ফেসবুকে? হ্যাঁ, মরিঙ্গা লিভ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মোরিঙ্গা পাউডার বলতেছে যে আমি ইন্টারনেট রিসার্চ করছি। এই সরস্বতী বলো কি মোরিঙ্গা পাউডার কি, পড়ছো তুমি, পড়ছো? ওটা সজনা পাতা। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি হ্যাঁ, কি কি সজনে পাতা। হ্যাঁ, ব্লাড প্রেশার সম্বন্ধে কি বলছে ওই ওই লেখার মধ্যে কি পাইলা? কি লিখছে ব্লাড ব্লাড প্রেশার রক্ত সম্বন্ধে? হ্যাঁ রক্তচাপ, হ্যাঁ, তারপরে কি ভুলে গেছি, মুখস্থ হয়নি। মুখস্থ করতে হবে এগুলো? তো তোমার কি পড়োটা কি, তোমার কি মাথা কি ব্যবহার করতে শিখছো? ওটা দেওয়াই তো তোমার, তোমার অ্যাবজর্পশন পাও। ওরা রক্তচাপ সম্বন্ধে কি বলছে, মোরিঙ্গা লিপ খালি কি হয়, সেটা তোমার জন্যই দেওয়া হয়েছে সেই জিনিসটা। আর তুমি সেটা সেই জিনিসটা লক্ষ্য করো নাই। হ্যাঁ, আমার কথা কি, আমাদের জাতির মানুষের ব্রেন ইউজ করার মতো ক্ষমতা তারা অর্জন করেনি। তুমি বললে যে তোমার রক্তচাপের সমস্যা আছে, তুমি সেদিন নিজে বললা মরিঙ্গার পাতা খাইলে হ্যাঁ, রক্তচাপ কমে যায়। কি কথা, রক্ত তোর লো ব্লাড প্রেশার। তা ওখানে আমি দিয়ে হ্যাঁ, দিছি সেটা, কিন্তু কি বলতেছে সেই আর্টিকেলটা, তুমি দেখবে না, সেটা পড়বে না? পড়ছি একবার আরে একবার বললে কি, তুমি তো লক্ষ্য করলে তো হয়ে গেল জিনিসটা, তুমি ব্রেন ইউজ করতে শেখো না কেন? আমি তো বললাম যে তোমরা তো পড়ো, কোনো কিছু নিতে পারো না তো পড়া পড়া, তোমরা কালকে পড়ে আমাকে বলবা, পড়ে নিয়ে আলোচনা করা হবে। তোমরা দেখলে পড়ে কোনো কিছু গ্রহণ করতে পারতেছো না, শিখতে পারতেছো না, তাহলে ছাতা দিয়ে লাভটা কি আমার, সময় নষ্ট করে লাভটা কি? গীতা বলতে লাভ করতে জয় পড়া সমানভাবে নাও। তারপর এটাও বলছে যে কর্মের মধ্যে দক্ষতা থাকতে হবে। মানুষ যদি না পড়ে নেয়, আমার সময় নষ্ট করতে হবে ওই ওই জিনিসটা তোমার জন্য। ওই ওই তিনটে আমি পজিশনের জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করছি, জানো? 1 থেকে 1.5 ঘন্টা। খেলাখেলি কথা না, খেলাখেলি কথা না, তোমাদের সময় দিতেছি, ইনভেস্ট করতেছি যেন উপকৃত হও তোমরা। কিন্তু তোমার ছেলেকে, এগুলি এমনিতে হচ্ছে এই জীবন থেকে আমি শক্তি দিই মানুষের জন্য, জানো? আমি খরচ করি, কিন্তু মানুষ সেগুলোকে ইউটিলাইজ করতে শেখে না। হ্যাঁ, আমেরিকার সব থেকে পৃথিবীর সব থেকে প্রতিযোগিতামূলক শহরে বাস করি, নিউ ইয়র্ক সিটিতে থাকি আমি। এখানে লাইফ মেনটেন করা অত্যন্ত ডিফিকাল্ট। তোমাকে মানুষ দিনে 5 মিনিট সময় দিতে পারবে না, আর তোমাদের আমি ঘন্টার পর ঘন্টা গীতা পারি প্রতিদিন। তোমরা খেলাখেলি মনে করছো? এখানে লাইফ মেনটেন করা অত্যন্ত ডিফিকাল্ট, অত্যন্ত কম্পিটিটিভ জায়গা, জানো? হ্যাঁ, তোমরা এগুলো বুঝোই না, তোমার মাথায় ঢোকেই না। আমি আগামীকাল চাই তোমরা এগুলো পড়বা, পড়ে বলবা কি লিখছে, এই কথা বুঝতে পারতেছো? আচ্ছা, আবার কি ওটা এটা 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 তোমার ইয়ে মনে মনে করো না যেটা এটা খেলা, এটা খেলা না, এটা আবার এটা। আমি এখানে তোমাদের যশ খ্যাতি অর্জন করার জন্য আসিনি। আই ডোন্ট কেয়ার। আমি এমন একজন ব্যক্তি পৃথিবীতে, আমার মানুষ প্রশংসা, ওই গীতা বলছে নিন্দা বংশ সমাগান, ওর গীতা পড়তে হয় না আমার জন্য। আমার মতো মানুষ এগুলো পড়তে হয় না গীতা, ওগুলো জ্ঞান আমার জন্মগত ভাবে ওইসব জিনিস আমার মধ্যে আছে। আমি যে পরিবেশে বড় হয়েছি, আমি যেভাবে, আমি কোনোদিনও কারোর প্রতি হিংসা করা, কেউ কেমন নিন্দা করলো, কেউ প্রশংসা করলো, কখনো আমাকে বিচলিত করে নাই, কোনোদিনও না, কোনোদিনও না। আর হিংসা করা, জেলাসি ফিল করা, এগুলা মানুষ কেমনে জেলাস ফিল করে আমি জানতাম না, বুঝতাম না। এট এইজ 35, আমার বয়স যখন 35 বছর হয়, তখন একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো নিউ ইয়র্ক সিটিতে। সে পিএইচডি স্টুডেন্ট, নিউ ইয়র্কের নাম করা ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটি। ওর সঙ্গে বন্ধুত্ব হইলো, সে পড়াইতো, সে জেলাসি সম্বন্ধে কত কথা বলছিল। তাহলে আমার মধ্যে কি জেলাসি ফিল করে কিভাবে, সেটা কেন জেলাসি আসে মানুষের মধ্যে, সেটাকে অনুভব করার জন্য আমি ইচ্ছে করে এক্সপেরিমেন্ট করলাম যে মানুষকে ইচ্ছে করে করে একটু জেলাসি ভাব নিয়ে আসে। তখন থেকে প্রকৃতির যে গুণগুলো, সত্য তম এগুলো বোঝা, আন্ডারস্ট্যান্ডিং আসা শুরু করলাম আমার। কারণ সাত্ত্বিক ভাব যেটা, আমি আমি যেসব কথা বলি এখন, এই যে এটা সেটা বলি, ধোকাবাজ তন্ত্রবাজ, এগুলো তো গীতা পড়ার পরে হয়েছে আমার মধ্যে। আমি কোনোদিন এগুলো নিয়ে মাথা ঘামাইতাম না। আমার, আই ডোন্ট হ্যাভ টাইম। সোজা কথা, পৃথিবীতে মানুষ আমাকে জানুক আর না জানুক, চিনুক আর না চিনুক, আমি নিজেকে কখনোই ক্ষুদ্র, অসহায়, ছোট, দুর্বল, কারো থেকে বুদ্ধিতে কম, আমি বুঝি না, আমি পারি না, এই ভাব নিয়ে আমি কোনোদিনও জীবনে চলিনি।
কোনোদিনও না, নট ইভেন ফর এ সেকেন্ড। পৃথিবীতে যে কোনো ব্যক্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সে যত বড় জ্ঞানী হোক না কেন, যত বুদ্ধিমানী হোক না কেন, আমার মনের কাছে, আমার শক্তির কাছে, আমার বুদ্ধির কাছে, আমি মনে করি না যে কেউ আমাকে ইয়ে করতে পারবে, জানো? হ্যাঁ, আমি তো একটু বললাম যে আমি পিএইচডি একাডেমিয়াতে, আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেছি, প্রফেসরদের কাঁপাই দিত। পৃথিবীর বড় সায়েন্টিস্ট, আমেরিকার টপ ইউনিভার্সিটিতে যাইতাম পড়াশোনা, পিএইচডি প্রোগ্রামে, আমি ক্লাসে গিয়ে বসতাম, তার মুখ ঠোঁট শুকায় যেত আমাকে দেখলে পরে, জানো? নাম করা সায়েন্টিস্ট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, হ্যাঁ, সে শুকাই যেত, তার মুখ ঠোঁট শুকায় যেত। হুম, আমার মধ্যে স্পিরিট আছে, আমি আমার পাওয়ারটাকে ইউজ করতে পারিনি ঠিক মতো, জানো? আমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিতে পারি যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। আমি কি সামান্য শক্তি নিয়ে পৃথিবীতে জন্মাইছি? আমি একজন সাধারণ মানুষ নই। মানুষ আমাকে সাধারণ ভাবে বাইরের থেকে দেখে, কিন্তু আমি একজন সাধারণ মানুষ নই। এই পৃথিবীতে শত শত লক্ষ কোটি মানুষের মধ্যে, হ্যাঁ, তুমি যে গীতা বলো, শ্রীকৃষ্ণ বলো, সেও যদি আমার সাথে ইয়ে করতে আসে, পারবে না, জানো? যুদ্ধে পারবে না, এত দুর্বল প্রকৃতি আমি নই। হ্যাঁ? কিন্তু তোমাদের জন্য আমি তোমাদেরকে এত সময় দিই, এ করি, তোমরা আমার টাইমটাকে এপ্রিসিয়েট করার চেষ্টা করবা। তোমরা যদি আমার কথা মতো চলো, মৃত্যু তোমাদের জীবন থেকে অনেক দূরে থাকবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, কথা বুঝো? হ্যাঁ, যে আমার কথা মতো, উপদেশ মতো চলে, মৃত্যুর দেবতা তাকে এড়িয়ে চলে, মনে রাখবা। আর যে আমার বিপক্ষে যায়, মৃত্যুর দেবতা এক করে ইমিডিয়েটলি জম তাকে টার্গেট করবে। হ্যাঁ, মৃত্যুর দেবতা যে আমার বিরুদ্ধে লড়ে, তার কোনো উপায় নাই, শেষ, সঙ্গে সঙ্গে শেষ। কারণ কি, আমি এমন একজন ব্যক্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবীর যে নিয়ম, রুল, একটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়মের মধ্যে চলছে, সেই নিয়ম মেনে আমি চলি। আমি কোনো অনিয়ম, অধর্ম, অনীতি এগুলোর আশ্রয় আমি চলি না। যে আমার বিরুদ্ধে গেছে, সে অধর্মের পথে গেছে, সে অনিয়মের বিরুদ্ধে গেছে, অনীতির পক্ষে নিছে, তার ধ্বংস তার হয়ে যায়। আমি অনেক দেখছি। কি কথা বলছো? আমি এই পৃথিবীতে আসি নাই যে আমি হ্যাঁ, ঠায়া দিয়ে চলে গেলাম, একটা পৃথিবীকে কিছু একটা দিতে আসছে, এই পৃথিবীকে, এই পৃথিবীকে কিছু একটা দিতে আসছে। হুম। আমি আমার রোগ ব্যাধির কথা বললাম, আমার রোগ ব্যাধি কিছু না। এটা যে আজকে যেটা ঘটনা ঘটলো, কিংবা আমি যে সমস্যার সমাধান করছি, এটা ম্যান কাইন্ডকে কিভাবে হেল্প করা যায়, কথা বুঝতে পারতেছো? হম। তোমরা এখানে আসো, হ্যাঁ, তোমাদের রোগের সমস্যা আছে, যে তোমার লো ব্লাড প্রেশার আছে, আমি যে উপদেশ দেখলে মাইনাস হলো, 3 মাস 6 মাস মধ্যে পালা যাবে। সে কোনো ডাক্তারের কাছে যাইতে হবে না, আমি যে উপদেশ দেবো ন্যাচারাল ওয়েতে কিভাবে কিওর করতে হয় তোমাকে, সেটা মানসিক শক্তি, মানসিক মনোবল তোমাকে গড়ে তুলতে হবে। প্রথমে যে কোনো জিনিস করতে গেলে সেটা একটা ব্যারিয়ার ফিল করবা, কিন্তু তোমার যে ভিতরে শরীরের সমস্যা, সেই শক্তি তোমাকে অর্জন করতে হবে সাধনা করে। কোনো কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না। তা তোমার তো এখানে আসার কথা, তোমার তো রোগ ব্যাধি কিছু হলে ভালো হয়েছে, হয়েছে না? কি কি ভালো হয়েছে বলো? ভালো হয়েছে কি কি বলো? বুঝছো? বলো, হ্যাঁ, কি ভালো হয়েছে? হার্টের সমস্যা ছিল, হ্যাঁ, হার্টের হার্টের সমস্যা ছিল, ঘুম হতো না। হ্যাঁ, তা হার্টের সমস্যা চলে গেছে, ঘুম চলে গেছে, আর কি? আর কি? এটাই। এটাই, হ্যাঁ। তা ঘুম ভালো হলে মনে রাখবা শরীর অনেক ভালো হয়ে যাবে। হার্টের কারণে ঘুম অনেক সময় ইয়ে হয়। তা হার্টের সমস্যার জন্য বললাম না, গীতা যদি পড়ো নিয়মিত, গীতা পড়লে পারে তোমার, হ্যাঁ, গীতার জ্ঞান এবং আমার উপদেশ গুলা যদি মাইনাস ফলো করে, আমার উপদেশ মানলে গীতার জ্ঞান তোমার ভিতরে ঢুকবে, সহজে ঢুকবে। হ্যাঁ, দেখবা যে অনেক সমস্যা হলো, কিন্তু তারপরও খাওয়া দাওয়া, এক্সারসাইজ এগুলো করতে হবে। ঠিকমতো খাওয়া, ঠিকমতো ঘুম, ঠিকমতো এক্সারসাইজ, এগুলো মেনে চলো। হ্যাঁ, কৃষ্ণাদি বলো, তুমি আসার পরে কি হয়েছিল? কি হয়েছিল এখানে আসার পর তোমার? বলো বলো। তারপর অনেক এনার্জি পেয়েছিলাম, শরীর সুস্থ হয়ে গেছিল। হ্যাঁ, আর বাচ্চার একটা ইচ্ছা প্রকাশ হয়েছিল, মাথাটা ঠিক হয়ে গেছিল, মাথাতে হ্যাঁ, ঘুমটা হ্যাঁ, ভালো হতো। হ্যাঁ। তো যাই হোক, তুমি যে ডাউন খাইছো পরে গিয়া, সেটা আমি বুঝি। তোমার ভিতর শুদ্ধ করতে হবে মানসিক ভাবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আত্মাতে মন স্থির করতে হবে। এই পৃথিবীতে কেউ তোমাকে কিছু দিবে, কারো কাছে কোনো কিছু চেও না, এতে তুমি দুর্বল হবা। এই যে আমি আজকে হসপিটালে গেলাম না, আচ্ছা ডাক্তার এসে আমার কিছু করুক, আমি প্রয়োজন মনে করি না সেটা।
আমি মনে করি আমার শরীরের ভিতরেই শক্তি আছে, সেই শক্তি ফেস করতে পারে। খামাকা, হ্যাঁ, আমার যে হাত পা যে এমন অ্যাক্সিডেন্ট হয়, একটা পা ভেঙে গেছে, হাড় হাড় চুর মারে, তাহলে ডাক্তার কাছে যাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে যাওয়া যায়, একেবারে যাওয়া যায় না। এই যে সমস্যাগুলো ইয়ে করা যায়। তুমি যে আগে এখানে আসার পর নাচা নাচা শুরু করলে না, না না এখনো নাচো? নাচো এখনো? না, শরীর ভালো না তাই। শরীরটা ভালো ভালো হলে তো তুমি যে বাদ বাদ দিলে, এখান থেকে চলে গেলা, এখান থেকে চলে গেছিলা তো, তাই না? হ্যাঁ, পড়ে গেছিলাম তো, সে যেন পড়ে গেছে, ছাড় না, তখন শোনো শোনো, ভালো কোনো ছিল। কথা বাদ দাও, আমার কথা হলো, শোনো, আমি একটা কথা বলে দিছি, যার যাই করো তাই করো, আমি কথাটা কোনো বলতে চাইনি তো, যখন বলেই ফেলছি, যারা আমার এগেনস্টে কোনো কাজ করার চেষ্টা করবে, আমার এগেনস্টে চিন্তা করবে, এটা আমার জীবনের পর্যবেক্ষণ, আমি সারা জীবন ধরে দেখছি যে তারা কিন্তু বড় বড় বিপদে পড়ে গেছে, অনেক বড় বিপদে পড়ে গেছে। এই সারা জীবন আমি লক্ষ্য করে আসছি, যদি কেউ আমার পিছনে লাগছে, কিছু করার চেষ্টা করতেছে, একেবারে শেষ হয়ে গেছে। আমি কোনো চাইনি, আমি কোনো প্রার্থনা করিনি, আমি এমনিতেই, কিন্তু আমি জানতাম এই লোকগুলো আমার কিছু করার ইয়ে করার চেষ্টা। দেখ, আমার কথা কি, তোমরা আসো সবাই এখানে, যারা এই যে আমি যে জ্ঞানটা দিব একটা সময়, কিন্তু সেই জ্ঞানটা গ্রহণ করার মতো যে যোগ্যতা, এটা নেওয়ার জন্য অনেক একটা কোয়ালিফিকেশন দরকার মানুষের। কি কথা ঠিক ঠিক না? সবাই তো সব সাবজেক্টে জ্ঞান অর্জন করতে পারবে না, কি কথা ঠিক? হ্যাঁ। হ্যাঁ, তো তোমাদের সেই কোয়ালিফিকেশন না থাকলেও আমার কথা মতো চললে সেই সেই গুণটা, কোয়ালিফিকেশনটা অর্জন করে তোমরা উপরে উঠতে পারবা। হুম। এখানে আসলে জীবন জীবন সম্পর্কে একটা আশার আলো জাগবে, কি কথা ঠিক কি ঠিক না? জীবন সম্পর্কে আশার আলো জাগে, জাগে। হ্যাঁ। হ্যাঁ, যে তুমি অনন্ত জীবনের সন্ধান পাবা, অনন্ত আনন্দের সন্ধান পাবা, তুমি এমনই জীবন পাবা যে জীবনে কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট কিছুই থাকবে না। আমি আমার জীবনে, আমি বললাম তো, তুমি অসুস্থ হয়েছি আজকে, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, বললাম তো, বললাম না? তারপরেও অসুস্থ অবস্থায় আমি 99% আমি হ্যাপি মেন্টালি, জানো? আমি ভিজুয়ালাইজ করতেছি এভরিথিং ইজ ফাইন। আমি আমার জীবনকে অনেক উপরে নিয়ে যাবো, অনেক দিক দিয়ে। আমি অনেক কিছু করতেছি এখন, আমি তো বলি না মানুষের, হ্যাঁ, কিছু কিছু জিনিস করতেছি যেগুলো, সেটা ব্যারিয়ার, যে কোনো জিনিস করতে গেলে বাধা আসে, সেই জিনিসটা বাধাটা আমি অতিক্রম করতে পারবো। হ্যাঁ, আমি পারবোই, পারবোই। আমি যদি কোনো পিছনে পিছনে লাগি, সেটা আমি সফল হই, ডিটারমিনেশন সেটা আছে, আমার জীবন সুন্দর হবে। এবং এই পৃথিবীতে আসছি এই জগৎকে আরো সুন্দর করার জন্য। জগৎ ইতিমধ্যেই সুন্দর, কিন্তু অনেকে পচাই ফেলছে। এই জগৎটা যেন সুন্দর হয়, বাসযোগ্য হয়, মানুষের সুখী হয়, সত্যকে জানতে পারে, অমৃতের সন্ধান লাভ করতে পারে, অমৃত লাভ করতে পারে, সেই কারণে স্কুলটা খোলা হয়েছে। কি কথা বুঝতে পারতেছো? আচ্ছা, আজকের আলোচনা আমরা গীতার অনেক আলোচনা করার কথা ছিল, আজকে বেশি অনেক সময় হয়ে গেছে। এই তোমরা এখন গীতার গুজ্জ নাম পড়ে চলে যাও, আমার রান্না করে খাইতে হবে। হ্যাঁ, আমি আর ইয়ে করতেছি না। ও চলে গেছে, এই গীতার গুজ্জ নাম পড়ো আজকে। একটা কাজ করতে পারো, এই শোনো, একটা কাজ করো, আমাদের নিয়ম হলো গীতার একটা অধ্যায় পড়া, আমাদের গীতার অধ্যায় পড়া হয়নি, ভগবানের মুখনিসৃত বাণী। হ্যাঁ, আর গীতার যে ভগবানের একটা অধ্যায় পড়ো, একটা অধ্যায় পড়ো, ছোট্ট, এই শোনো, একটা ছোট্ট অধ্যায় পড়ো। এই শোনো, এখন এখানে একটা বাজতে চললো। আচ্ছা সময় নেই, আচ্ছা আগামীকাল শোনো, আমরা আগামীকাল তবু আমরা আমরা গীতার দুই একটা শ্লোক শ্লোক বলি, গীতার শ্লোক। গীতার শ্লোক কি বলছে? ভগবান গীতা বলছে যে তিনি এই দেহের মধ্যে থেকে 24 লেজ্জ পেয়ে ওই 4 প্রকার খাদ্য পরিপাক করে থাকে। অতএব জীবনে যে অসুস্থ হও, খারাপ লাগে, হ্যাঁ, মনে রাখবো যে এই এই দেহটাকে তিনি পরিচালনা করতেছেন, তার শরণাপন্ন হও। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা পঞ্চদশ অধ্যায় বলছে। হ্যাঁ, তিনি বিভিন্ন খাদ্য পরিপাক করে থাকেন। হ্যাঁ, হ্যাঁ। অনেক প্রবলেম। আচ্ছা, আমি তাহলে তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো আগামীকাল আলোচনা করবো। হ্যাঁ, সেগুলো একটা একটা করে। হ্যাঁ, তুমি মাঝে ভালো হয়ে গেছিলে, আবার খারাপ হয়ে গেছে, তাই না? কোনো অসুবিধা নেই। আমি আশা আমি 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 যে উপদেশগুলো দেবো, সেই উপদেশগুলো মেনে চললে পরে দেখবে তুমি আরোগ্যের পথে আসতেছো। কোনো চিন্তার কোনো কারণ নেই। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, কথা বুঝো? গীতা বলছে যে আমার ভক্ত কোনো কিছু উদ্বিগ্ন হন না। এই জন্য অসুস্থ হয়েছে, উদ্বিগ্ন হবে না, কোনো উদ্বিগ্ন হবে না। সুখে দুঃখে সমচিত্ত, যদি অস্বস্তি লাগে, মনকে সাম্য অবস্থা রাখবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আবার আগামীকাল আলোচনা করব। আমরা গীতার এই যে আমরা স্বাস্থ্য নিয়ে বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করবো, গীতার জ্ঞানকে কিভাবে প্রয়োগ করতে হয়, গীতার জ্ঞানকে কিভাবে প্রয়োগ করতে হয়, সেটা আমাদের জানতে হবে, সেটা শিখতে হবে। কি কথা বুঝো তোমরা? হ্যাঁ, কথা বুঝো? হ্যাঁ, সেটা শিখতে হবে। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। আর একটা কথা বলে দিতে চাই, মনে রাখবা, এই কথাটা লিখে রাখো, যে অন্ধত্ব আর ভক্তি দুটো এক জিনিস নয়। হ্যাঁ, আর জ্ঞানের থেকে পবিত্র এই ত্রিভুবনে কিছুই নেই, এটা ভগবান গীতা বলছে। আমরা যেন জ্ঞানের চর্চা করতে শিখি। জ্ঞানের চর্চা করতে তোমার আত্মজ্ঞান যখন আসবে, তোমার রোগ ব্যাধি সেরে যাবে, মনে রাখবা। অর্থাৎ আত্মজ্ঞানের চর্চা করার চেষ্টা করো সবসময়। আত্মস্থ হও, আত্মার সঙ্গে জানতে চেষ্টা করো, দেখবে তোমার রোগ ব্যাধি চলে যাচ্ছে। তো ঠিক আছে, এখন গীতার গুঞ্জনা পড়ো। গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যাতি সন্ধ্যা মুক্তি অর্ধমাত্রা চিদানন্দ ভাবুনি ভ্রান্তি নাশে বেদত্রয়ী তরণানন্দ তত্ত্বজ্ঞানম ইত্যাদি কাপে নিত্যং নরসিল মানসম জ্ঞানে সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। হ্যাঁ, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয়, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয়, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয়, অনন্ত আনন্দ আনন্দ জীবন দর্শন মন্দিরের জয়, অনন্ত আনন্দ আনন্দ জীবন দর্শন মন্দিরের জয় হোক। হ্যাঁ, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।